এমবিবিএস শেষ করে সদ্য ইন্টার্নশিপ শুরু করা দুই ডক্টর না চাইতেও একে অপরের সাথে কম্পিটিশন শুরু করে, আর এখানেই তারা একে অপরের শত্রুতে পরিণত হয়। কিন্তু এই শত্রুতার মাধ্যমেই কিভাবে তারা একে অপরকে ভালোবেসে ফেলে আর তারা শত্রুতা ভুলে এক হতে পারে কিনা সেটাই দেখবো আজকের গল্পে। সিরিজের নাম হার্টবিটস। প্রথমেই আমরা দেখতে পাই 2030 সাল, যেখানে আকসাত নামের এক ডাক্তারকে পুলিশ স্টেশনের লকআপে আটকে রাখা হয়েছে। আকসাত তো পুলিশকে বারবার সরি বলতে থাকে, কিন্তু পুলিশ তাকে বলে তার উচিত হয়নি তাদের বসের সাথে এমন করা, এর শাস্তি তো তাকে পেতেই হবে। লকারে বসেই ডাক্তার আকসাত আমাদের তার গল্প বলতে শুরু করে। এবার দৃশ্য এরপর চলে যায় ফ্ল্যাশব্যাকে। আকসাত ব্যাকগ্রাউন্ডে আমাদের সাথে গায়ত্রী দেবী হসপিটালের কিছু ইন্টার্ন ডাক্তারের পরিচয় করিয়ে দেয়। প্রথমেই দেখানো হয় ঋষিকে, যে অনেক ধনী পরিবারের সন্তান, কিন্তু এরপরও সে নিজেকে প্রমাণ করতে আজ ডাক্তার হয়েছে। রুচি ও পুলকিত, এরা দুজন কাপল, সারাক্ষণ একসাথেই থাকে আর ডাক্তারি কম ব্লগিং বেশি করে। আর আকসাত নিজেই একটা ছোট্ট শহরের নিম্ন মধ্যবিত্ত পরিবারের নার্সের ছেলে। আর সর্বশেষ আকসাতের ক্রাশ সাঞ্জ, যে ঠিক তার বিপরীত, ধনী ডাক্তার বাবা মায়ের দুলালি মেয়ে সে। তো পরিচয় পর্ব শেষে এই সব চরিত্রদের ফোনে একযোগে ডাক্তার সন্দীপের মেসেজ আসে, যে সবাইকে ইমার্জেন্সি ওয়ার্ডে দ্রুত যেতে বলে। সবাই তো মেসেজ দেখেই দৌড় লাগায়। বোঝাই যায় সবাই এই ডাক্তার সন্দীপকে খুব ভয় পায় আর অনেক মেনেও চলে। আর ডাক্তার সন্দীপ কাজের ক্ষেত্রে অনেক বেশি স্ট্রিক্ট। তো এরপরে দৃশ্য চলে যায় তাদের সবার ইন্টার্নশিপের প্রথম দিনে, যেখানে মেডিকেলের হেড ডক্টর আনন্দি তার স্বাগত স্পিচে বলছে এই ডাক্তারদের ইন্টার্নশিপ জার্নি সবার জন্য কতটা কঠিন হবে। আর এই কঠোর সময় পার করে যে বেস্ট ইন্টার্ন হবে তাকে ডক্টর আনন্দি নিজে একটি রেকমেন্ডেশন লেটার দিবে। মেডিকেল জগতে এটি খুবই মূল্যবান একটি জিনিস। এর সাহায্যে খুব সহজে বড় চাকরিও পাওয়া যাবে। শুধু তাই নয়, এর সাথে সাথে 20 লক্ষ টাকার স্কলারশিপও দেওয়া হবে। এই সব কিছু শুনে আকসাত খুবই মোটিভেটেড হয়ে যায়, কারণ এই টাকার লেটার তার খুবই প্রয়োজন। তো এরপরই ইন্টার্ন হিসেবে সবাইকে বরণ করে নেয়ার পর সবাইকে যার যার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য আসে ডাক্তার সন্দীপ, যে তার খিটখিটে স্বভাবের জন্য পুরো হসপিটালে বিখ্যাত। তো সে সবাইকে বুঝিয়ে দেয় যে কাকে কি করতে হবে। তো তাদের সবাইকে দায়িত্ব দেয়া হয় মেডিসিন ওয়ার্ডে। তো এরপরই যার যার দায়িত্ব বুঝে নিয়ে সবাই তাদের ইন্টার্নশিপ শুরু করে দেয়। আর এখান থেকে তাদের প্রতিযোগিতাও শুরু হয়। আকসাদের প্রতিযোগিতাকে মাঝে মধ্যে সাঞ্জ অন্যদিকে নেয়ার চেষ্টা করলেও আকসাদ তো এই প্রতিযোগিতায় জেতার জন্য লেগেই থাকে, কারণ তার তো স্কলারশিপটা পেতেই হবে। তার কাছে তার ক্যারিয়ারও সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এরপরই আমরা সব ইন্টার্নদের চৌধুরী নামের প্রভাবশালী এক রোগীর কেবিনে দেখি। ডক্টর সন্দীপ আকসাত ও সাঞ্জকে বলেছে চৌধুরীর ইউরিন ব্যাগ পরিবর্তন করতে, কিন্তু চৌধুরী তাদের বলে সে ইন্টার্নের কাছে ব্যাগ পরিবর্তন করবে না, তার আসল ডাক্তার লাগবে। আকসাত বলতে থাকে তারা নিজেরাও তো ইন্টার্ন ডাক্তার, তারাও তো এসব করতে পারে। তাছাড়া ডাক্তার আকসাত এখন সার্জারিতে আছে, সে তো এখন আসতে পারবে না। কিন্তু লোকটি তো কিছু শুনতেই চায় না। তখন সাঞ্জ বিরক্ত হয়ে নিজেই জোর করে তা পরিবর্তন করতে থাকে। আর হুড়োহুড়িতে দেখা যায় ইউরিনের ব্যাগ ছিঁড়ে চৌধুরীর গায়ে মাখামাখি হয়ে যায়। এই চৌধুরী হলো দিল্লির অনেক ক্ষমতাবান বিধায়কের পিএ, সেই কারণেই তাদের সবাইকে বেশ ঝামেলায় পড়তে হয়। ডক্টর সন্দীপ এইসব জানার পর বলতে থাকে এর চেয়ে অনেক কম অপরাধের কারণে এক ইন্টার্নকে হাসপাতাল থেকেই বের করে দেয়া হয়েছে, সেখানে তো তারা এই কাণ্ড ঘটিয়েছে। সে আরো বলতে থাকে তারা যেন এই হসপিটালের হেড ডক্টর আনন্দির রাউন্ডে আসার আগেই চৌধুরীকে বুঝিয়ে সুঝিয়ে মামলা না করার জন্য রাজি করিয়ে ফেলে, না হলে কিন্তু তাদেরও ওই একই অবস্থা হবে। এই হাসপাতাল ছেড়ে তাদেরকে বেরিয়ে যেতে হবে। এরপরই তো তারা সবাই ছুটে যায় এই কাজ করার জন্য, যে কোনো ভাবেই হোক তাদের চৌধুরীকে বোঝাতে হবে। প্রথমে তো তারা চেষ্টা করে সিসিটিভি ফুটেজ ডিলিট করার জন্য, যাতে কোনো ধরনের প্রমাণ না থাকে, তাহলে তো আর তারা ফেসেও যাবে না। কিন্তু সিকিউরিটি তো তাতে রাজি হয় না। এরপরই তারা সোশ্যাল মিডিয়া থেকে কোনো তথ্য বের করতে পারে কিনা তা দেখার চেষ্টা করে, তবে তাতেও তেমন একটা লাভ হয় না। আকসাদ বলে সাঞ্জ যেন তার বাবা মায়ের কাছ থেকে টাকা নিয়ে তাকে ঘুষ দেয়, তবে সাঞ্জ তো এতে কিছুতেই রাজি হয় না। শেষ পর্যন্ত আকসাতের মাথায় একটা বুদ্ধি আসে, যেই রোগের জন্য চিকিৎসা নিতে চৌধুরী এই হাসপাতালে ভর্তি হয়েছে সেই রোগের একটি সহজ সমাধান সে চৌধুরীকে দেয়, যা ফলো করলে চৌধুরী সুস্থ থাকবে।
তো এরপরই চৌধুরী কিছুটা নরম হয়, তবে তারা নিশ্চিতভাবে বলতে পারে না যে সত্যি সত্যি চৌধুরী তাদের নামে কেস করবে কি করবে না। তবে শেষ পর্যন্ত তাদের বুদ্ধি কাজে লেগে যায়। চৌধুরী তাদের উপর আর কোনো ধরনের কেসই করে না। এতে তো সবাই বেশ খুশি। আর এই ঘটনায় আকশাত আর সানজের বন্ধুত্বটাও ভালো মতো হয়ে যায়। আমরা বুঝতে পারি সানজের সাথে তার বাবা মার সম্পর্ক বেশ একটা ভালো না। তার ডাক্তার বাবা মায়ের মেয়ের উপর তেমন একটা বিশ্বাস নেই। তাদের তো ধারণা ঝামেলা পাকানো ছাড়া সানজার তেমন কোনো কাজই করতে পারে না। তো বাবা মায়ের এই ধরনের ধারণার কারণে সানজ সব সময় মন খারাপ করে থাকে আর ডিপ্রেশনের ওষুধও নেয়। এই ব্যাপারটা আকশাত লক্ষ্য করে, তবে সরাসরি এর কারণ জিজ্ঞেস করতে পারে না, কারণ তারা তো এখনো অতটা ক্লোজ ফ্রেন্ড হয়ে পারেনি। তো পরদিনই সানজের মা তাকে হাসপাতালে নামিয়ে দেয় আর চৌধুরীর সাথে ঝামেলা করার জন্য তার মা তাকে অনেক কথাও শোনায়। সানজের মা বলে সে যেন সবসময় মনে রাখে তাদের এই হাসপাতালে খুবই নাম ডাক আছে, অনেক সম্মান আছে, তাই সে যেন তাদের নাম ডুবানোর চেষ্টাও না করে। এই নিয়ে সাজের তার মায়ের সাথে রাগারাগি হয়ে যায় আর এরপরই সে সেই রাগ ঝাড়ে আকশাতের উপর। তার সাথে মজা করতে গিয়ে উল্টো তার কাছ থেকে ধমক খেয়েই বেচারা আকশাত ফিরে আসে। ওদিকে রুচি আর পুলকিত দুজনেরই একই দিনে ছুটি প্রয়োজন হয়, কারণ তাদের আত্মীয় অসুস্থ। আসলে এসব কিছু না, তারা দুজন মিলে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছিল, এজন্যই এই ফন্দি করেছে। তো দেখা যায় ডাক্তার সন্দীপ তাদের ছুটি দিতে চায় না, তবে ডাক্তার চেতনা এসে শেষ পর্যন্ত তাদের ছুটি মঞ্জুর করে ফেলে। তখন সন্দীপ জানায় চেতনাই এই দুই ইন্টার্নের কাজগুলো আজ দেখবে, যেহেতু সে তাদের ছুটির ব্যবস্থা করে দিল। তো হাসপাতালে ঢুকেই সানজ লক্ষ্য করে যে আজ হাসপাতালে রোগীর অনেক বেশি ভিড়। তখনই একজন সিনিয়র নার্স জানায় এই এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেক বেশি বেড়ে গেছে, ডেঙ্গুর রোগীরা দলে দলে হাসপাতালে আসছে। হাসপাতালে ইমার্জেন্সি মিটিং এর ব্যবস্থাও করা হয়েছে। এমন হতে পারে সব ডাক্তারদের ডিউটি বাড়িয়ে দেয়া হবে, কারণ অবস্থা আসলেই অনেক খারাপ। দিন রাত সারাদিনই দেখা যায় রোগী আসতে থাকে। এক বেডে তো দুজন করেও রোগী রাখতে হয় ডাক্তারদেরকে, কারণ এত রোগী যে সিট কম পড়ে যাচ্ছিল। তো এরপরও তারা তাদের চেষ্টা চালিয়ে যায় রোগীদেরকে যথাসাধ্য চিকিৎসা দেওয়ার। এরই মধ্যে ঋষি যখন এক মহিলা রোগীর বুকে হাত দিয়ে শ্বাস পরীক্ষা করছিল, তখনই রোগীটি বেশ রেগে যায়। তার ধারণা হয় ঋষি বুঝি তার সাথে বাজে কিছু করার চেষ্টা করছে। তখনই তো সাথে সাথে ডাক্তার চেতনা সেখানে চলে আসে আর ঋষির সাথে সেও বেশ রাগারাগি করে। ঋষি তো তখন কিছুটা মন খারাপ করে বসে থাকে, কারণ তার তো এমন কোনো ইন্টেনশন ছিল না, তাকে খামোখাই ভুল বোঝা হলো। সেই সময় আকশাত আর সানজ এসে তাকে সান্ত্বনা দেয়। ঋষিকে সান্ত্বনা দিতে গিয়েই আবার তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তো ঠিক তখনই সেখানে একটি ছেলে দুজন রোগীকে নিয়ে চলে আসে। ছেলেটির বাবা মা দুজনেই অসুস্থ হয়ে পড়েছে। হাসপাতালে আর কোনো বেড না থাকায় সানজ আর আকশাত সেখানে সব জিনিস এনে প্রাথমিক চিকিৎসা দেয়া শুরু করে তাদের। ছেলেটি তখন বারবার বলে এই শহর ঠিক না, এই শহরের বাতাস ঠিক না, আর এখন এই শহরে তার বাবা মায়ের ঠিক মতো চিকিৎসাও হচ্ছে না। এমন সময় হাসপাতালের এক কর্মচারী এসে জানায় হাসপাতালে আপাতত তাদের ভর্তি করার মতো কোনো বেড খালি নেই। আকশাত এবার নিজেই এগিয়ে যায়, কারণ ছেলেটিকে তার নিজের মতোই মনে হচ্ছিল। ছেলেটির মাও নার্স আর ছেলেটিও তার মতো মধ্যবিত্ত পরিবারের, আর যেহেতু তার টাকার অভাব ছিল তাই সে ভালো মতো তাদের চিকিৎসা করাতে পারছিল না। এই সব কিছু দেখে শুনে আকশাতের খারাপ লাগে, তাই সে সোজা চলে যায় অ্যাডমিনের কাছে আর নিজেই ওই দুই রোগীকে ভর্তির কথা বলে। তবে লাভ হয় না। ওই অ্যাডমিন রোগীদের ফাইল দেখে বলে এদের ভর্তি করানো যাবে না, হাসপাতালেও যথেষ্ট বেড নেই আর এদের কাছেও তেমন টাকা পয়সা নেই। তখন আকশাতের কি যেন হয়ে যায়, সে তার ক্যারিয়ার আর বাকি সব কিছুর কথা ভুলে যায়। তার শুধু মনে হতে থাকে এই ছেলেটিকে সাহায্য করতে হবে, যে কোনো মূল্যেই তার বাবা মায়ের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তো আকশাত সানজকে বলে তাদের ফাইল এমন ভাবে তৈরি করতে যেন এটি ইমার্জেন্সি কেস বলে মনে হয়। কিন্তু এই সব কিছু শুনে সানজ তো প্রথমে কিছুতেই রাজি হতে চায় না। সে অবৈধ কোনো কাজ করতে রাজি না, এইসব তার নীতির সাথে যায় না। তবে ছেলেটিকে তার বাবা মার সাথে একসাথে দেখে খুব সহজেই তাদের সাহায্য করতে রাজি হয়ে যায় সে। পরিবারের মাহাত্ম্য আর একসাথে মিলেমিশে থাকার আনন্দ তার চেয়ে ভালো আর কেউ জানে না। সে তো এই সব কিছুই মিস করে। তো তারা দুজন এবার অ্যাডমিনের কাছে চলে যায় আর তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করে যে এই দুজনকে অ্যাডমিট করাটা কতটা জরুরি। অ্যাডমিন তো প্রথমে মানতেই চায় না,
তবে তাদের একগাদা মেডিকেলের মিথ্যা কথা শুনে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। ওইদিকে আকসাদ যখন ঋষির ফোন হাতে নেয়, সে দেখতে পায় তার বাবা তার জন্য 2 লক্ষ টাকা পাঠিয়েছে। তবে ঋষির তো তাতে আগ্রহ আছে বলে মনে হয় না। এই সব কিছু আকসাদকে অনেক বেশি অবাক করে। সে নিজে অনবরত টাকার জন্য যুদ্ধ করছে, আর ঋষি টাকা পেয়েও হেলায় দূরে সরিয়ে দিচ্ছে। যাক, তো এরপরই মিস্টার অ্যান্ড মিসেস আহুজা হাসপাতালে ভর্তি হয়ে যায়। তবে ঝামেলা এখানে শেষ হয় না। তাদের চিকিৎসার খরচ বিকালের মধ্যেই জমা দেওয়ার কথা বলা হয়, কিন্তু এই খরচা তো তাদের ছেলের পক্ষে করা সম্ভব না। তাই ছেলেটি ওই অ্যাডমিনকে অনেক বোঝানোর চেষ্টা করে, তবে সে আর সময় দিতে কিছুতেই রাজি নয়। সেই সময় আকসাদ আর সাঞ্জকে ওই ছেলেটি বলে তার কোম্পানি বন্ধ হয়ে গেছে 3 মাস আগে। তার বাবা মা এসব কিছুই জানে না। তার সব জমানো টাকা 2 দিনের চিকিৎসাতেই শেষ হয়ে গেছে। তার কাছে আর কোনো টাকা নেই, তার কিছুটা সময়ের প্রয়োজন। এসব শুনে আকসাদের বেশ মন খারাপ হয়। আসলে ছেলেটিকে তার অনেক বেশি আপন লাগছিল, কারণ এই ছেলেটিও তার মতোই নার্সের ছেলে। তো তারা চলে যায় সন্দীপের কাছে ছেলেটির ব্যাপারে কথা বলতে। তবে সন্দীপ তো কোনো টাকা কমাতেই রাজি হয় না। আকসাদ তখন চেষ্টা চালিয়ে ওই অ্যাডমিন শাম্মীর কাছে যায়, ডক্টর আনন্দির কাছে যায়, তবে কোথাও কোনো সাহায্য পায় না সে। দরিদ্র যে তহবিল হাসপাতালে রয়েছে তাও শেষ হয়ে গেছে। ওদিকে হাসপাতালে অ্যাক্সিডেন্ট করা এক রোগী এসেছে, যে পায়ে বেশ ব্যথা পেয়েছিল। ঋষি তখন নিজের মতো করে তার মন অন্যদিকে নেয়ার চেষ্টা করে, যেন তার ব্যথা কম অনুভূত হয়। তবে এজন্য তাকে চেতনার কাছ থেকে বেশ বকাও খেতে হয়। সে সুযোগ পেলেই তাকে ধমকাতে থাকে। ওদিকে আকসাদের ভীষণ মন খারাপ, কারণ আজ সন্ধ্যার ভেতর কিছু করা না গেলে ওই নার্স আর তার স্বামী অর্থাৎ আহুজা দম্পতিকে হাসপাতাল থেকে বের করে দিতে হবে। তো শেষ পর্যন্ত এই 4 জন ইন্টার্ন মিলে নিজেরা দায়িত্ব নিয়ে 4 দিন পর্যন্ত ওই দম্পতিকে এখানে রাখার ব্যবস্থা করে। তো মিসেস আহুজা তাদের ডেকে বলে সে সবকিছুই জানতে পেরেছে। সে এটাও জানে যে তার ছেলের চাকরি নেই। মিসেস আহুজা ওই 4 ডাক্তারকে ধন্যবাদ জানায় তাকে এভাবে সাহায্য করার জন্য। এরপর সে এটাও বলে সাঞ্জার আকসাদকে একসাথে খুব দারুণ দেখায়। কথাটা শুনে দুজনেই তো বেশ লজ্জা পেয়ে যায় আর দুদিকে সরে যায়। এরপরই এক রোগী আসে আর বলে তারও টাকার সমস্যা আছে। যেভাবে করে আহুজাদের টাকার সমস্যার সমাধান আকসাদরা করে দিয়েছে তারটাও যেন করে। সন্দীপ তো এবার এই নিয়ে আকসাদকে বেশ খোঁটা দেয়। আকসাদ বুঝে যায় ডাক্তারি পেশার হিরোগিরি করাটা অনেক সময় বিপদের কারণ হতেই পারে, আর এই ভুলের মাসুল হিসেবে হয়তো সেদিন একসাথে বাড়ি ফিরে টানা 8 ঘন্টা পড়াশোনা করে সে। আর ওদিকে আমরা পাই আর এক চমক, যখন দেখা যায় ঋষি আর চেতনা ডেট করছে। এরপরই হাসপাতালের হেড ডক্টর আনন্দি সব ইন্টার্নদের ডেকে একটি অ্যাসাইনমেন্ট দেয়। ভিয়ান নামের 9 বছরের একটি ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আর সে 1 মাস ধরে কোমায় আছে। তার বেঁচে ফেরার সম্ভাবনা 1%-এরও কম। আনন্দি তখন সাঞ্জ আর আকসাদ দুজনকেই দায়িত্ব দেয় এই দুঃসংবাদ বাচ্চাটির বাবা মাকে দিতে। তো এরপর তারাই সিদ্ধান্ত নিবে তারা অকারণে টাকা নষ্ট করে চিকিৎসা চালিয়ে যাবে কিনা। আকসাদ আর সাঞ্জ তো তখন বেশ দ্বিধায় পড়ে যায় যে এত বড় অমানবিক আর নিষ্ঠুর দায়িত্ব তারা কি করে পালন করবে। আনন্দি তখন তাদের মনে করিয়ে দেয় চিকিৎসা পেশায় আবেগের জায়গা নেই। এসব নিয়ে আকসাদ বেশ চিন্তিত হয়ে বসেছিল। তখনই এই হাসপাতালে একজন সিনিয়র নার্স, যাকে সবাই বিজি বলে ডাকে, সে এসে তাকে সান্ত্বনা দেয়। পরদিন দুজনই চলে যায় ভিয়ানের বাবা মায়ের সাথে কথা বলতে। ভিয়ানের বাবা তখন একজন ডাক্তারের কাছ থেকে শুনতে চাইছিল তার ছেলে কত জলদি ভালো হবে। বেচারা বাবাকে ডাক্তার কোনো আশার আলো না দেখিয়েই চলে যায়। এদিকে কেবিনের বাইরে দাঁড়িয়ে কান্নারত ভিয়ানের বাবা মাকে দেখে আকসাদ আর সাঞ্জ। আর এসব দেখে তারা তো সাহসী করে উঠতে পারে না যে তারা সত্যিটা কিভাবে জানাবে। বাড়ি ফিরেই আকসাদ তার মায়ের সাথে সবকিছু শেয়ার করে। তার মা তখন তাকে বলে 0.001% সম্ভাবনা থাকলেও হার মানা উচিত নয়, কারণ মেডিকেলে অনেক সময় অনেক বড় বড় মিরাকেল ঘটনা ঘটে। উল্টোটা বলে সাঞ্জের বাবা মা। তার বাবা মা বলে তাকে এত ইমোশনালি চিন্তা না করে সত্যিটা ভেবে দেখা উচিত। বাচ্চাটির আসলেই সারভাইভ করার একেবারেই সম্ভাবনা নেই। এই ঘটনা থেকে আমরা সাঞ্জার আকসাথের বেড়ে ওঠার পরিবেশ কতটা ভিন্ন তা বুঝতে পারি। ওদিকে ডাক্তার সন্দীপের জন্মদিন আসন্ন, তাই সে ঋষিকে দায়িত্ব দিয়েছে জন্মদিনের আয়োজন করার। ঋষি তখন চেতনাকে জন্মদিনের দাওয়াত দিয়ে বসে সন্দীপকে জিজ্ঞেস না করেই। চেতনা তো বেশ বিব্রত হয়
আর আরো বিব্রত হওয়ার কারণ হলো হাসপাতালের সবার সামনেই ঋষি তার সাথে খুব খোলামেলা ভাবে কথা বলছিল। আকশাতরা তো তখনও চিন্তিত ছিল যে কিভাবে তারা ভিয়ানের কেসটিকে হ্যান্ডেল করবে। তারা ভেবে চলে এই কেসটিতে সার্ভাইভালের সম্ভাবনা বাড়ানোর কোনো উপায় আছে কিনা। একসময় আকশাত বলে তাদের আসলে সত্যটা মেনে নেওয়া উচিত, কিন্তু সাঞ্জ কিছুতেই এই সত্য মেনে নিবে না। সে জানে কোনো না কোনো উপায় নিশ্চয়ই আছে, তাই শেষ পর্যন্ত তারা লাইফ সাপোর্ট খোলার জন্য ভিয়ানের কেবিনে যায়। এরপর তারা বলতে থাকে যে ভিয়ানের বেঁচে থাকার কিছুটা সম্ভাবনা এখনো আছে। এই কথা শুনেই ভিয়ানের মা যেন প্রাণ ফিরে পায়। এরপর সাঞ্জ তার বাবার এক বন্ধুর কাছ থেকে সেকেন্ড অপিনিয়ন নিয়ে নেয় ভিয়ানের ব্যাপারে, আর তার কিছু স্ক্যান করে দেখতে পায় বেশ সম্ভাবনা আছে তার সুস্থ হওয়ার। তারা এরপর ডাক্তার আনন্দির কাছে যায় আর সবকিছু শেয়ার করে। তখন সে বলে সবকিছুতেই সবসময় কিছু না কিছু সম্ভাবনা থাকে, কিছুটা আশা থাকে, তবে যেখানে সে আশার আলো দেখছে না তা হলো এই দুজনের ক্যারিয়ার। তাদের মতো আবেগীয় দুর্বল চিত্তের মানুষের জন্য এই ডাক্তারি পেশা হয়নি। তো আনন্দির ঘর থেকে বেরিয়ে আকশাত তো রেগে যায় সাঞ্জের উপর আর বলে সে যাই করুক না কেন তার ক্যারিয়ারের কোনো ক্ষতি হবে না। কারো যদি ক্যারিয়ারের কোনো ক্ষতি হয়ে থাকে তাহলে তা আকশাতের হবে। তো সে তখন তার কথা মেনে নেয় যে সে ভুল করেছে। শেষ পর্যন্ত দুজন ভিয়ানের ঘরে যায় আর সাহস করে তার বাবা মাকে বলেই ফেলে যে কোনো সম্ভাবনাই নেই ভিয়ানের বেঁচে থাকার, তাই তারা যেন লাইফ সাপোর্ট খুলে ফেলে। এ কথা শোনার পরই ভিয়ানের মা বাবা তো পাগলের মতো চিৎকার করতে থাকে। ওদিকে শিশু ওয়ার্ডে একটি বাচ্চাকে দেখা যায় যে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে আর স্কুলে যায় না। রুচি তখন বাচ্চাটিকে ওয়াফেল খাইয়ে তার সাথে গল্প করতে করতে আসল ঘটনা বের করে। তার আসলে কোনো অসুস্থতা নেই, সেই স্কুলে বুলি হয়, যার কারণেই সেই স্কুলে যেতে চায় না। রুচি তখন তার মাকে বলে তার বাচ্চাকে বাড়ি নিয়ে যেতে, সে ঠিক আছে, শুধু যেন তার বেঞ্চের পাশের ছেলেটিকে পাল্টে দেয়া হয়। তার এই সব কিছু দেখে তার ভালোবাসার মানুষ পুলকিত তো অবাক হয়ে যায়। এদিকে ভিয়ানের বাবা দুই ইন্টার্নের কাছে ক্ষমা চায় ভিয়ানের মায়ের বাজে ব্যবহারের জন্য, কিন্তু তারা নিজেরাই অনুতপ্ত হয়েছিল ভিয়ানের মাকে এত বড় কষ্ট দেওয়ার জন্য। ভিয়ানের বাবাও তো আবেগে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করে যে কোনো শেষ সম্ভাবনা আছে কি, কিন্তু এই দুই ডাক্তারের কাছে অন্য কোনো উত্তর নেই। উত্তর একটাই, তা হলো সম্ভাবনা নেই। তবে আকশাত বলে যত কিছুই হোক তারা একটি চান্স নিয়ে দেখতে পারে, আর ভিয়ানের বাবা মাও তাদের কথা শুনে চান্স নিয়ে দেখে। তবে তাকে বাড়িতে নিয়ে যায় আর প্রপার ট্রিটমেন্টে রাখার সিদ্ধান্ত নেয়। দৃশ্যের পর চলে যায় ডাক্তার সন্দীপের জন্মদিনের পার্টিতে। চেতনা একটু তাড়াতাড়ি সেখানে পৌঁছে যায়। কথায় কথায় তার তখন ঝগড়া হয়ে যায় সন্দীপের সাথে। সে তখন জন্মদিনের পার্টি থেকে বেরিয়ে পড়ে। ইমার্জেন্সির কথা বলে কিছুক্ষণ পর সন্দীপও সেখান থেকে বেরিয়ে যায়। জন্মদিনে তখন অন্যান্য অতিথিরা অর্থাৎ বাকি ইন্টার্ন ডাক্তাররা বসে গল্প করতে থাকে। পুলকিত আর রুচি তো প্রেম করার জন্য বেরিয়ে পড়ে, আর চেতনার মেসেজ পেয়ে ঋষিও বেরিয়ে পড়ে। আকশাত আর সাঞ্জ দুজন বসে থাকে আর গল্প করতে থাকে। কথায় কথায় আকশাত বলে সে আগে কখনো এরকম ক্লাবে আসেনি। এরপরই তাদের দুজনের অনেক গল্প হয়। ভিয়ানের কেসের ব্যাপারে তারা একে অপরকে ধন্যবাদ জানায়। খুব সুন্দরভাবে তাদের সন্ধ্যাটা কাটে। আকশাতের মনে হয় তার জীবনে খুব কমই ওই সন্ধ্যার মতো সুন্দর সময় এসেছিল। তো তারা দুজনে একসাথে অনেক ড্রিঙ্ক করে আর গানের তালে তালে নাচতেও থাকে। এভাবেই খুব ভালো সময় কাটায় তারা। দুজনই দুজনের কাছে স্বীকার করে অনেকদিন পর তাদের এত ভালো একটা সময় কাটলো। তো এরপরই তারা যার যার বাড়ি ফিরে যায়। আকশাতের বাড়ি ফিরেই পড়তে বসতে হবে, তাই তার একটু তাড়াই ছিল। তো পরদিনই তাদের হাসপাতালে বেশ ভিআইপি একজন রোগী আসে, যার নাম মিস্টার চাড্ডা। চাড্ডা বেশ ধনী আর প্রভাবশালী একজন, যে তাদের হাসপাতালে অনেক বড় বড় ডোনেশন দিয়ে থাকে। এ কারণেই ডাক্তার আনন্দি তাকে দেখে বিনয়ে একেবারে গলে যাচ্ছিল। আনন্দি তাকে সন্দীপ আর তার ইন্টার্নদের ভরসায় রেখে যায়। তখন সন্দীপ তাকে সরাসরি এমন সব প্রশ্ন করে যাতে সে বেশ বিব্রত হয়। সে জিজ্ঞেস করে কখন শেষবার সে শারীরিক সম্পর্ক করেছিল। মিস্টার চাড্ডা তো এতে বিব্রত হলেও তার উত্তর দেয় আর বলে সে 6 মাস আগে এই কাজ করেছে। এরপর সন্দীপ আরো অন্যান্য সব বিব্রতকর প্রশ্ন করতে থাকে। ওদিকে জেনারেল ওয়ার্ডের একটি ছেলে রুচির সাথে ফ্লার্ট করছিল। এই কারণে পুলকিতের সাথে তো তার একচোট হাতাহাতি হয়ে যায়। রুচি তখন তাকে কোনোভাবে সেখান থেকে টেনে নিয়ে আসে আর বলে এমন করলে তো তার চাকরি টিকবে না। তো পুলকিত যখন তাকে বলে
যে নিজের সমস্যাগুলো এড়িয়ে না গিয়ে তার মুখোমুখি হতে। রুচি তখন বলে সে তার সমস্যা নিজেই সমাধান করতে পারে। তো এই নিয়েই দুজনের মধ্যে হালকা মন কষাকষি হয়ে যায়। তো এরপর দুজনেই তাদের বন্ধুদের কাছে যায় আর এইটা বোঝাতে থাকে যে এই ঝগড়ায় দোষ তো অপর পক্ষেরই। এদিকে রুচি আর পুলকিতের সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে যায়। তো অন্যদিকে সাঞ্জ আর আকসাতের সম্পর্কে মিষ্টতা বাড়তে থাকে। তো চাড্ডার স্ত্রী যখন চলে যায় তখন তার অ্যাসিস্ট্যান্ট ডাক্তারদের আবারও ডাকে আর আবারও হিস্ট্রি নিতে বলে। এবার তো চাড্ডা ভিন্ন ধরনের উত্তর দেয়। যেমন সে বলে 3 দিন আগেই সে শারীরিক সম্পর্ক করেছে, তার স্ত্রী ছাড়া আরো 4 জনের সাথে সে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। এসব শুনে সাঞ্জ তো রেগে যায় আর তাকে জিজ্ঞেস করে তার জন্য তার স্ত্রী যদি কোনো শারীরিক সমস্যায় পড়ে তখন কি হবে। সে এসব করার আগে একটাবারও তার স্ত্রীর কথা ভাবলো না। চাড্ডা তখন বলে তারা যেন তার স্ত্রীকে মিথ্যা কথা বলে, না হলে ঝামেলা হয়ে যাবে। এই কথা শুনে তো সাঞ্জ মনে মনে অনেক রেগে যায়, কিন্তু এই লোককে তেমন কিছুই বলে না। তো এই লোকের স্ত্রী কমল যখন তার স্বামীকে অর্থাৎ চাড্ডাকে খাইয়ে দিচ্ছিল তখনই তার গায়ে কিছুটা খাবার পড়ে যায় আর এটাতে তো চাড্ডা এক্সাইটেড হয়ে সজোরে তাকে ধাক্কা মেরে দেয়। এই সব কিছু ডাক্তারদের সামনেই হয়, যা তাদের একদমই ভালো লাগে না। তো এরপরে চাড্ডা নিজেকে কোনো মতে সামলে নেয়। ডাক্তারদের তখন কোমল জিজ্ঞেস করে তার স্বামীর কি হয়েছে। তখন চাড্ডা নিজেই বলে তার সামান্য ইউরিনের ইনফেকশন হয়েছে, তেমন কিছু না, কয়দিন হসপিটালে থাকলেই সে সুস্থ হয়ে যাবে। তো এই সব কিছু ইন্টার্নরা বুঝতে পারলেও প্রফেশনালিজমের কারণে একদম চুপচাপ থাকে। তাদের তো এটা বুঝতে দেরি হয় না যে কোমলের উপর চাড্ডা কেমন অত্যাচার করে। তো এইসব বুঝতে পেরে তাদেরও বেশ খারাপ লাগে। তো পরদিনই দেখা যায় মিসেস কোমল চাড্ডা অর্থাৎ চাড্ডার স্ত্রীর ঘাড়ে ঋষি আঘাতের দাগ দেখতে পায়। সেটা নিয়ে জিজ্ঞেস করলে কোমল বলে আসলে যোগা করার সময় সে ব্যথা পেয়েছে। ঋষি তখন তার দ্রুত চেক আপ সেরে এক্স রে করতে বলে দেয়। ওদিকে আকসাদকে দেখানো হয়। সেই দিন ওই সন্ধ্যার পর থেকে তার মন তো বেশ দুর্বল হয়ে পড়েছে। সে মনে মনে সব সময় সাঞ্জের জন্যই অপেক্ষা করে আর তার আশেপাশেই ঘোরাঘুরি করে। সাঞ্জও সুযোগ পেলে আকসাদের সাথে গল্প আর আড্ডা দেওয়ার চেষ্টা করে। আকসাদকে তার বন্ধুরা অর্থাৎ পুলকিত আর ঋষি বলে সাঞ্জকে ডেটের জন্য বলতে, আর ওদিকে রুচি সাঞ্জকে বলে যদি আকসাদ তাকে ডেটের জন্য বলে তাহলে তার সাথে সাথেই তাকে হ্যাঁ বলে দেওয়া উচিত হবে। তবে তারা দুজনেই দুজনকে মুখের উপর কিছুই বলে না। ওদিকে কোমল চাড্ডা ঋষিকে রিপোর্ট দেখাতে আসলে হঠাৎ করেই জিজ্ঞেস করে সে কি ডাক্তার হয়ে সুখে আছে। এটা শুনে ঋষি বলে হ্যাঁ, সে মোটামুটি সুখে আছে, খুব বেশি নয়। সে জানে কোমলও হাউসওয়াইফ হয়ে তেমন একটা সুখে নেই, আর এটাও জানে সে যোগা করতে গিয়ে ঘাড়ে ব্যথা পায়নি, এর অন্য কারণ আছে। এরপরে ঋষি সত্যিটা বলে দেয় যে চাড্ডার আসলে যৌন রোগ হয়েছে। কারণ হলো সে বাইরে অনেক মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে। আসলে এইসব সেদিন জানার পর থেকেই ঋষির তো মেজাজটা গরম হয়েছিল, তাই সে আজ কোমলকে সব সত্যি বলে দেয়। কিন্তু দেখা যায় এই সব কিছু শুনে কোমল খুব একটা দুঃখ পায় না, বরং তাকে দেখে মনে হয় সে যেন খুশিই হয়েছে। তো সেই সময়ই আবার ঋষিকে কোমলের সাথে কথা বলতে দেখে দূর থেকে আকসাদ বুঝতে পারে ঋষিকে দেখতে যা মনে হয় সে আসলে তেমন নয়, সে ভেতরে ভেতরে অন্য মানুষ। ওদিকে আকসাতের কাছে তার এলাকারই এক পরিচিত ছেলে নির্বাণ আসে। সে তাকে নকল মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দেওয়ার জন্য বলে। আসলে প্রেম করতে গিয়ে তার কলেজ কামাই হয়েছে, আর তাই এখন পরীক্ষায় বসার জন্য নিজেকে তাকে অসুস্থ প্রমাণ করতে হবে। তবে প্রথমে তো আকসাদ এই কাজে রাজি হয় না, কিন্তু পরে যখন শুনতে পায় প্রেমের জন্যই সে এমনটা করেছে তখন সেও নরম হয়ে যায়। আসলে আকসাদ নিজেও তো নতুন নতুন প্রেমে পড়েছে, তাই সে প্রেমের কথা শুনে গলে যায়। সে তখন নির্বাণকে নকল মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দেয় আর তাকে বলে ঠিকভাবে পড়াশোনা করতে, কারণ নির্বাণের মা তার চিন্তায় প্রায়ই অসুস্থ হয়ে যায় আর আকসাদের কাছেই আসে ওষুধ লিখিয়ে নেওয়ার জন্য। অন্যদিকে আমরা দেখতে পাই রুচি যায় ফরেন্সিকে লাশ কাটার জন্য। একই ধরনের কাজ আগেরবার পুলকিতকে সাথে নিয়ে করতে গিয়ে সে সমস্যা তৈরি করে ফেলেছিল। এবার হোসেন নামের অন্য এক ইন্টার্নের সাথে সে কাজটি করে আর খুব সুন্দরভাবেই তা সমাধান করে ফেলে। তখনই সিনিয়র ডাক্তার তাকে বলে তার মাথায় রাখা উচিত সে যেমন মানুষের সাথে চলাফেরা করবে তার ক্যারিয়ারটাও তেমনই হবে। এই সাফল্যে তো রুচি বেশ খুশি হয়ে যায়।
ওদিকে পুলকিত তার প্রথম অ্যানেস্থেশিয়া দেওয়ার কাজ ভালোভাবে করে, আর দুজনেই তাদের সাফল্যের কথা বিজির সাথে শেয়ার করে। বিজি তখন বলে তাদের উচিত আলাদা আলাদা কাজ করা, তাহলেই তারা দুজনে ভালো করতে পারবে। পুলকিতের তো কথাটা মনে লাগে। ওদিকে কাজ সেরে সাঞ্জ আকসাতের জন্য কফি তৈরি করে আর তাকে কিছু একটা বলতে যায়, তবে সে কিছু বলার আগেই আকসাত রেগে গিয়ে বলে এই মাসেও তাদের বেতন দিতে দেরি হবে, তার মাথার উপর অনেক ঋণের বোঝা রয়েছে, সে কিভাবে চালিয়ে নিবে সে জানে না। এসব শুনে সাঞ্জ আকসাতকে বলে চাইলে সে সাঞ্জের থেকে সাহায্য চাইতে পারে। সাহায্যের কথা শুনে তো সে আরো বেশি রেগে যায়। সাঞ্জ তখন আর কিচ্ছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। ওদিকে দেখা যায় নির্বাণ নকল মেডিকেল সার্টিফিকেটের ব্যাপারে অন্যান্যদেরকেও খবর দেয়। এরপর তো আরো দুজন মানুষ চলে আসে নকল মেডিকেল সার্টিফিকেট বানানোর জন্য। এবার তো আকসাত কিছুতেই রাজি হয় না, তবে তখন ঋষি বলে প্রতি প্রেসক্রিপশনে 1000 টাকা দিলে সেই কাজ করে দিবে। আকসাত এতে তাকে মানা করলেও সে তার কোনো কথাই শোনে না। আকসাতেরও তো টাকা প্রয়োজন, তাই তারা নকল সার্টিফিকেট দেওয়ার কাজ শুরু করে দেয়। এরপর থেকে দেখা যায় প্রায় প্রতিদিনই তাদের কাছে কেউ না কেউ ওই সার্টিফিকেট বানাতে চলে আসে। কখনো তো বড় বড় ঘটনা নিয়ে আসে কেউ কেউ, যেমন একজন আসে কাগজে এইটা লিখে দেওয়ার জন্য যে তার স্ত্রী মানসিকভাবে সুস্থ নয়, এইটা দিয়ে সে তার স্ত্রীর নামে মামলা করতে চায়, তো তারা এই কাজও করে দেয়। আর এভাবেই তারা তাদের এই অবৈধ ব্যবসা চালিয়ে যেতে থাকে। একদিন তারা সাঞ্জের কাছে ধরাই পড়ে যায়। তো আকসাত যখন সাঞ্জকে বোঝানোর চেষ্টা করে তখনই এক সিনিয়র ডাক্তার তাদেরকে দেখে ফেলে আর দুজনকে ধমকাধমকি করতে থাকে। তারা দুজন মিলে তখন অনেকগুলো মিথ্যা কথা বলে আর কোনো মতে ব্যাপারটা সামলে নেয়। এরপরই আমরা সাঞ্জকে তার বাড়িতে দেখি। তার মা এসে বলে তিনি তার এক কার্ডিওলজিস্ট বন্ধুর সাথে কথা বলেছেন, যার একজন জুনিয়র হেল্পার ডাক্তার দরকার। সাঞ্জ চাইলে সেই কার্ডিওলজিস্টের সাথে জয়েন করতে পারে। যদিও ইন্টার্নশিপ করার সময় হাসপাতাল পরিবর্তন করা কঠিন ব্যাপার, তবে তাদের জন্য নয়। সাঞ্জ এসব শুনে তো বেশ বিরক্ত হয়। সে তার মাকে বলে সে কখনোই বলেনি যে সে কার্ডিওলজিস্ট হতে চায়, তাই তার মা যেন তার জীবনে আর দখলদারি করার চেষ্টা না করে। এই সব কিছু নিয়ে মা মেয়ের মধ্যে এক প্রকার কথা কাটাকাটি হয়ে যায়। সাঞ্জের মা তো তার সাথে রাগ করেই সেখান থেকে চলে যায়। এরপরই আমরা চেতনা আর ঋষিকে অন্তরঙ্গ সময় কাটাতে দেখি। তাদের একসাথে সময় কাটানো শেষ হলে চেতনা তো রেডি হতে থাকে হাসপাতালে যাওয়ার জন্য। তখন ঋষি বলে চেতনা যেন কিছুটা সময় এখানে থেকে যায়। তো চেতনা তখন ভাবে ঋষি হয়তো আবারও অন্তরঙ্গ হতে চাইছে, কিন্তু ঋষি বলে সে তো শুধুমাত্র গল্পই করতে চায়, সে থাকলে তার ভালো লাগে। তো এই ব্যাপারটাতে চেতনা বেশ অবাক হলেও সে কিছুই প্রকাশ করে না। ঋষি চেতনার হাতের ট্যাটু দেখিয়ে তাকে জিজ্ঞেস করে আচ্ছা এই ট্যাটুর মানে কি? তো দেখা যায় সে একটি সেমিকোলনের ট্যাটু করেছে। তো এর মানে বাক্য এখনো শেষ হয়নি। ঠিক তেমনি চেতনার জীবনের গল্প এখনো সম্পূর্ণ হয়নি। তো চেতনার এসব উচ্চমার্গীয় কথাবার্তায় ঋষি তো বেশ অবাক হয়। এরপরই সে তার হাতে ক্ষতর কথা জিজ্ঞেস করে। তখনই তো চেতনা রেগে যায় আর বলে তাদের মধ্যে এমন কোনো সম্পর্ক নেই যার জের ধরে ঋষি এমন ব্যক্তিগত প্রশ্ন করতে পারে। ওদিকে রুচি আর পুলকিত তাদের বর্তমান মেডিকেল সাফল্য নিয়ে বেশ উৎফুল্ল। তারা দুজনে বুঝতে পারছিল দুজন দুজনের কাছ থেকে কিছুটা দূরে থাকলে তারা কাজ ভালো করতে পারবে, আর কিছুটা দূরে থাকলেই যে তারা একে অপরকে ভালোবাসে না ব্যাপারটা তাও না। এরপরে আমরা ডাক্তার সন্দীপকে দেখি। সে হাসপাতালের সাপ্লাই ঘরে একা একা বসেছিল আর ড্রিঙ্ক করছিল। তখনই একজন লোক আসে আর নকল মেডিকেল সার্টিফিকেট তৈরি করে দেওয়ার কথা বলে। সবকিছু শুনে তো সন্দীপ বেশ অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞেস করে কোন ডাক্তার সার্টিফিকেট দিয়েছে। লোকটি বলে সে ডাক্তারের নাম জানে না, তবে ডাক্তার শিশিরের সই এই সার্টিফিকেটে আছে। ডাক্তার শিশির এই হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার। আমরা বুঝতে পারি আকসাত আর ঋষি ওই ডাক্তারের সই নকল করেই এই সব কিছু করছিল। তো এই সব জানতে পেরেই তো সন্দীপ চলে যায় সিসিটিভি ফুটেজের রুমে। আর যে সাপ্লাই রুমে বসে এসব কাণ্ড হতো সেই রুমের সিসিটিভি ফুটেজ সে দেখতে শুরু করে। এরপরই সে সব ইন্টার্নদের ডেকে পাঠায় আর জিজ্ঞেস করে এই কাজ কে করেছে। সবাই তো যার যার জায়গা থেকে অস্বীকার করে। সন্দীপ তখন সবাইকে কাগজে লিখে দিতে বলে যে তারা জানে না কে এই ফেক কাগজ তৈরির কাজ করছে। সবাই তো তার কথা মতো কাগজে এই কথাটা লিখে দেয়। তো এরপরই সে তাদের হাতের লেখা দেখে মেলানোর চেষ্টা করে যে কার হাতের লেখা ওই সার্টিফিকেটের হাতের লেখার সাথে মিলছে।
এসব দেখে সে বুঝতে পারে এই সব কিছু আকসাতই করেছে। সন্দীপ তখন আকসাতকে জিজ্ঞেস করে তার লেখার সাথে ডক্টর শিশিরের হাতের লেখার এত মিল কিভাবে। তো তোপের মুখে পড়ে তো আকসাত সব কিছু স্বীকার করে নেয়। সে বলে সে কাউকে ভুল ওষুধ দেয়নি কিংবা ভুল চিকিৎসাও করেনি, শুধুমাত্র মানুষকে ছুটি পাইয়ে দেওয়ার জন্যই সেই সার্টিফিকেটগুলো দিত। তার টাকার খুব প্রয়োজন ছিল, গত মাসের বেতনও আটকে আছে, আর তাই কোনো উপায় ছিল না তার কাছে। এসব শুনে সন্দীপ বলে এই সব কিছু যেন সে ডাক্তার আনন্দির সামনে গিয়ে বলে। আকসাত তো তখন কাঁদো কাঁদো গলায় বলতে থাকে যে তার ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যাবে, গ্রামে তার মা একা আছে, সে তার মাকে নিয়ে বিপদে পড়বে। তাই সন্দীপ যেন কোনোভাবে তাকে সাহায্য করে। সন্দীপ তখন বলে সে কাউকে কিচ্ছু বলবে না, তার পরিবর্তে তাকে তার কথা মতো কাজ করতে হবে। তার আগে সন্দীপ জিজ্ঞেস করে সে আর সাঞ্জ খুব ঘনিষ্ঠ কি। আকসাত তো কিছুতেই স্বীকার করতে চায় না, বরং হড়বড় করে এক গাদা কথা বলতে থাকে। সন্দীপ তখন তাকে কোনো মতে থামায় আর বলে আকসাতকে সাঞ্জের সামনে গিয়ে সন্দীপের প্রশংসা করতে হবে। এই কথা শুনে তো আকসাত বেশ অবাক হয়ে যায়। তবে এরপরেই সন্দীপ বলে প্রশংসা শুনে সাঞ্জ যেন তার বাবা মায়ের কাছে তার নাম রিকমেন্ড করে এই হাসপাতালের একজন সিনিয়র ডাক্তার হিসেবে, তাহলেই হবে। তো আকসাতও তখন চুপচাপ তার কথা মেনে নেয় আর সেখান থেকে পালায়। তো এরপর আকসাত বের হলেই তার বন্ধুরা তো চিন্তিত হয়ে তাকে জিজ্ঞেস করে যে এতক্ষণ ধরে সন্দীপ তাকে কি জিজ্ঞেস করছিল। আকসাত তো কোনো মতে বলে সন্দীপ তার ক্যারিয়ার নিয়ে এক গাদা কথা বলেছে, আর কিছু না। তাই তাকে আর কেউই সন্দেহ করে না। তাদের সবারই ধারণা যেই ছেলে এত সহজ সরল সে কিছুতেই এমন কাণ্ড করতেই পারে না। তবে ঋষির বাইরে সাঞ্জয় এই ব্যাপারটা বুঝতে পারে, কারণ সে আগেই সবকিছু দেখেছে। সে তখন আকসাতকে বলে ডাক্তার আনন্দির রেকমেন্ডেশন লেটার সেই পাবে, আর আকসাত যেন এমন কিছু না করে যাতে সাঞ্জের সম্ভাবনা আরো বেশি বেড়ে যায়। আকসাত আসলে বুঝতে পারে যে সে এত শর্টকাটে টাকা কামাতে পারবে না। এছাড়া এও বুঝতে পারে তার প্রতি সাঞ্জ খুবই কেয়ার করে, তাকে নিয়ে ভাবে। তো এরপর চেতনা আর ঋষি লুকিয়ে লুকিয়ে দেখা করে। চেতনা এসেছে শুধুমাত্র রোম্যান্স করার জন্য, কিন্তু ঋষি তাকে বলে বৃষ্টিতে ভেজার জন্য। তখন চেতনা বলে বৃষ্টিতে ভেজার মতো রোমান্টিক কাজকর্ম তার পোষায় না, সে অ্যাকশনে বিশ্বাস করে। ঋষি তো তার সাথে গল্পেই আগ্রহ বেশি, সে তো তাকে তার পরিবারের কথা বলতে থাকে আর এটাও জিজ্ঞেস করে যে চেতনার পরিবারে কার সাথে তার ভালো সম্পর্ক, বাবা নাকি মা। চেতনা তখন আবারও রেগে যায় আর বলে সে শুধু ব্যক্তিগত প্রশ্ন কেন করছে, সে কি তাকে পছন্দ করে? যদি এমন কিছু হয় ঋষি যেন আগেই বলে দেয় চেতনা তাদের এই সম্পর্ক শেষ করে দিবে, কারণ সে কোনো কমিটমেন্টে যেতে চায় না, সে এভাবেই তার লাইফ এনজয় করতে চায়। এসব নিয়ে সে বেশ রাগারাগি করে। ঋষি আসলে বুঝতে পারে না এসব ছোটখাটো বিষয়ে চেতনা এত রেগে যায় কেন। চেতনা বলে তার সাথে আগেও এমন হয়েছে, একটি ছেলের সাথে সে শুধুমাত্র শারীরিক সম্পর্ক করতে চাইতো, কিন্তু ছেলেটি তাকে ভালোবেসে ফেলে আর ছেলেটিকে ছেড়ে আসতে তাকে অনেক সমস্যা পোহাতে হয়। তাই সে এইসব কিছু আবারও চায় না। ঋষি তো খুব সহজেই বুঝে যায় যে ছেলেটির কথা সে বলছে সেই ছেলেটি আর কেউ নয়, ডাক্তার সন্দীপ। ঋষি এও বুঝতে পারে চেতনা অনেকটা তার মতো, উপরে একরকম আর ভেতরে আরেক রকম। ওদিকে আকসাত তো সাঞ্জকে দেখলেই শুধু ডক্টর সন্দীপের প্রশংসা করতে থাকে যে ডক্টর সন্দীপ কত ভালো, সে কত সহজে রোগীদের চিকিৎসা করতে পারে। এই সব কিছু ঘুরিয়ে ফিরিয়ে বলতে থাকে। কোনো একটা সমস্যায় পড়লে সে সমাধানের জন্য ডাক্তার সন্দীপের কাছে যাওয়ার কথা বারবার বলে। আকসাতের সব বন্ধুরাও তার এই চাটুকারিতার ব্যাপারটা লক্ষ্য করে আর তাকে নিয়ে বেশ মজাও করতে থাকে। ওদিকে হাসপাতালেই যখন ঋষি চেতনার সাথে ফ্লার্ট করছিল তখনই সন্দীপ সবকিছু দেখতে পায়। ঋষি তো প্রথমে সন্দীপকে দেখে একেবারে হকচকিয়ে যায়। সে একটু ইতস্তত করে কিছু বলতেই যাবে, তখনই সন্দীপ তাকে অনেক গালমন্দ করে। সে তাকে বলে ডাক্তারি পেশার অর্থ এই নয় যে সে নারীদের পেছনে সময় নষ্ট করবে। তো ঋষি কোনো মতে নিজেকে সামলে নেয় আর সন্দীপকে জড়িয়ে ধরে বলে সে বুঝতে পারছে সন্দীপ কেন এত রাগ করছে। তার আসলে এসব নিয়ে পড়ে থাকা তো উচিত হচ্ছে না, তার উচিত সবকিছু ভুলে গিয়ে মুভ অন করা। সন্দীপ প্রথমে এসব শুনে অবাক হয়ে যায় আর কিছুক্ষণ তার কথা শুনে এরপর ধমকে তাকে চুপ করিয়ে দেয়। দূর থেকে সবকিছু চেতনা দেখছিল। চেতনা তখন তার সাথে কথা বলার জন্য ঋষিকে এক কোনায় নিয়ে যায়। ঋষি তো উল্টোপাল্টা ভেবে খুশি হয়ে যায়। ওদিকে সাঞ্জ রুচির সাথে কথা বলে আর তাদের সন্দেহের কথাটাও বলে
যে আকসাদ ডাক্তার সন্দীপের আচমকাই এত প্রশংসা করছে। এই ব্যাপারটা তার কাছে খুবই সন্দেহজনক মনে হচ্ছে। রুচি তখন বলতে থাকে, খুব সম্ভবত আকসাদ পরীক্ষা করার চেষ্টা করছে যে অন্য ছেলেদের ব্যাপারে সাঞ্জ কি ভাবে, তবে এই ব্যাপারটা সাঞ্জ বিশ্বাস করতে চায় না। এদিকে চেতনা সন্দীপের ব্যাপারটায় ঋষির সাথে অনেক বেশি রাগারাগি করে। ঋষি বলে সে পুরুষ মানুষের মতো মুখোমুখি সবকিছু বলেছে, সে তার অন্যান্য বন্ধুদের রিলেশনশিপ অ্যাডভাইস দিয়ে থাকে, সে এসব ব্যাপারে বেশ ভালো বোঝে। তবে চেতনা তো প্রচন্ড রেগে যায়, কারণ সে বিশ্বাস করেই তার গোপন কথাগুলো ঋষিকে বলেছে। তবে ঋষি এভাবে তা ফাঁস করে দিবে সে কখনো ভাবেনি। তো চেতনার রাগ ঋষি মুহূর্তেই কমিয়ে দেয়। এরপর সাঞ্জ যখন রুচির সাথে কথা বলছিল তখনই সেখানে আকসাদ আসে আর ইশারায় রুচিকে সরে যেতে বলে। রুচিও সরে গেলে আকসাদ সাঞ্জের পাশে এসে দাঁড়ায়। সে ওখানে দাঁড়িয়েও সন্দীপের স্তুতি গাইতে থাকে। সে বলতে থাকে সাঞ্জকে সন্দীপ তো অনেক স্মার্ট ভাবে, তাই তার যে কোনো সমস্যায় সন্দীপের কাছে যাওয়া উচিত। এসব শুনতে শুনতে সাঞ্জ তো এবার রেগে যায় আর তাকে চুপ করিয়ে দেয়। সে বলতে থাকে সন্দীপ কত ভালো তা সে জানতে চায় না, কারণ তার সন্দীপের সাথে ডেট করার কোনো শখ নেই। যদি আকসাদের সাঞ্জের প্রতি আগ্রহ না থাকে সে জানিয়ে দিতে পারে। সে যদি না চায় সাঞ্জ তার সাথে ডেটে যাক সে সরাসরি বললেই পারে। আকসাদ তো এই কথা শুনে হতভম্ব হয়ে যায় আর কোনো মতে জিজ্ঞেস করে সাঞ্জ কি আসলেই চায় যে আকসাদ তাকে নিয়ে ডেটে যাক। সাঞ্জ এবার চুপ করে যায়, তার মুখ দিয়ে এই কথা বের হয়ে যাবে সেও ভাবেনি। আকসাদ তো এটা শুনে খুবই খুশি হয়ে যায়, আজকের দিনটাই তার সুন্দর হয়ে যায়। সাঞ্জ তার সাথে রাগারাগি করেছে বলেই সেই কথাটা তার মুখ থেকে আদায় করতে পেরেছে। আকসাদ নিজে হয়তো কখনোই সাঞ্জকে একথা বলতে পারতো না যে সে তার জন্য কি অনুভব করে, তবে সাঞ্জের কাছ থেকে তার এই কথাটা শোনার পর খুবই ভালো লাগতে থাকে। এরপর দেখা যায় সাঞ্জ আর আকসাদ তারা দুজনই হসপিটালের ক্যাফেতে গিয়ে বসে আর চা খেতে থাকে। তারা কে কাকে কি বলবে তাই বুঝে উঠতে পারে না। আকসাদ তো নিজেকে প্রথমে সামলে নিয়ে খুলে বলে যে সে কি কারণে সন্দীপের বারবার প্রশংসা করত। এরপরই সে জিজ্ঞেস করে সে তাকে ডেটে নিয়ে যাওয়ার কথা কি বলছিল। সাঞ্জ এবার অস্বীকার করে আর বলে সে তেমন কিছুই বলেনি। এরপরই সাঞ্জ বলে শুধুমাত্র আকসাদ যদি চায় তাহলেই তারা ডেটে যেতে পারে। এরপর সাঞ্জ আরো বলে সে সন্দীপের কথা তার বাবা মাকে বলে দিবে, তারা যেন সন্দীপকে রেকমেন্ড করে। এই কথা শুনে তো হাফ ছেড়ে বাঁচে আকসাদ। তো সে এরপর চলে যায় হোস্টেলে তার বন্ধুদের কাছে আর বন্ধুদের জানায় সাঞ্জ চায় সে তাকে ডেটের জন্য বলুক। এই কথা শুনে তো তার বন্ধুরা খুবই খুশি হয়ে যায়। ওদিকে আকসাদের অবস্থা তো খুবই খারাপ, সে কখনো আগে কোনো মেয়েকে ডেটে যাওয়ার জন্য বলেইনি, তো কিভাবে কি করতে হবে সে কিছুই জানে না। ঋষি তখন তাকে শিখাতে থাকে যে কিভাবে আসল পুরুষের মতো করে বুক টান টান করে সাজের সামনে গিয়ে দাঁড়াতে হবে আর তাকে জিজ্ঞেস করতে হবে সে ডেটে যেতে চায় কিনা। ওদিকে সন্দীপ চলে যায় সাজের মায়ের হাসপাতালে ইন্টারভিউ দিতে। সাজের রেকমেন্ডেশনে সে আজ এখানে এসেছে। তো সাজের মা জানায় সাজ প্রায়ই তার প্রশংসা করে। বিপরীতে সন্দীপও বলে সাজ তো গায়ত্রী দেবী হাসপাতালের সেরা ইন্টার্ন। তখন সাজের মা বলতে থাকে গায়ত্রী দেবীতে সেরা হওয়াটা এমন বড় কিছু না। তো এরপর তার মা বেশ কিছু প্রশ্ন করে আর সন্দীপও সেই উত্তরগুলোই দেয় যা সাজের মা শুনতে চাইছিল। এতে তো সে বেশ ইমপ্রেস হয়ে যায়। যাক, তো এরপরই সন্দীপ সাজের মাকে ধন্যবাদ জানিয়ে হাসপাতালের লবিতে বসে অপেক্ষা করতে থাকে, যেখানে একজন লোক বেশ চেঁচামেচি করছিল, কারণ তার কাছ থেকে টেস্টের জন্য অনেক বেশি টাকা নেওয়া হয়েছে, যা স্বাভাবিক না। সন্দীপ তখন লোকটির কাছে যায় আর তার নিজের পরিচয় দিয়ে লোকটির ফাইলগুলো দেখতে থাকে। সে দেখে আসলেই টেস্টগুলো করাতে অনেক বেশি মূল্য রাখা হয়েছে, যা গায়ত্রী দেবী হাসপাতালের দ্বিগুণ। সে তখন হাসপাতালের এক কর্মচারীকে ডেকে এই ব্যাপারটা জিজ্ঞেস করে। কর্মচারীটি তখন সন্দীপকে বলে কিছুক্ষণ আগেই তাদের সাজের মা সন্দীপের অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি করতে বলেছে। সন্দীপ এখন যেহেতু এই হাসপাতালেরই একজন, তাই লোকটি সন্দীপের সামনে সব সত্যি কথা বলে। সে বলে এই হাসপাতালে চিকিৎসা করতে সব দামি দামি জিনিস ব্যবহার করা হয়, বড় বড় সেলিব্রিটিরা এখানে চিকিৎসা করাতে আসে, আর এই সব কিছুর কিছুটা মূল্য তো সাধারণ মানুষকে দিতেই হবে, তাই না? তো এসব শুনে তো সন্দীপ লোকটিকে বলতে থাকে তারা যেন তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরি না করে, তার কিছু মূল্যবোধ আছে আর তাই সে এই হাসপাতালে থাকতে পারবে না। ওদিকে পুলকিত রুচিকে বলে আজ সে রুচিকে তার বাবা মার সাথে দেখা করাতে নিয়ে যাবে, কিন্তু রুচির আজ সিনিয়র ডাক্তারের সাথে শিডিউল ছিল আর তা নিয়ে রুচি তো অনেক বেশি এক্সাইটেড, তাই সে যে আজ যেতে পারবে না। পুলকিতের তো এসব নিয়ে কিছুটা মনই খারাপ হয়।
তারপরও সে রুচির ব্যস্ততাকে প্রাধান্য দেয় আর বলে আজ কাজ সেরে নিতে, সে তার বাবা মাকে সামলে নিবে। এদিকে চেতনাকে আমরা তার বান্ধবীর সাথে কথা বলতে দেখি। তার বান্ধবী তাকে জিজ্ঞেস করে তার ঋষির সাথে সময় কেমন কাটছে। চেতনা বলে সে ঋষিকে একদমই পছন্দ করে না, সে শুধুমাত্র ভালো শারীরিক সম্পর্কের জন্যই ঋষির সাথে আছে। ঋষি এতই বোকা যে তার আর সন্দীপের ব্যাপারটা সে সরাসরি সন্দীপকে গিয়ে বলে ফেলেছে। তো এই সব কথা শোনার পর চেতনাকে তার বান্ধবী বলে তার কাছে মনে হচ্ছে চেতনা হয়তো ঋষিকে পছন্দ করে, তবে এই কথা তো সে নিজে কিছুতেই স্বীকার করতে চায় না। সে বলে ঋষির মতো ছেলে যে ডাক্তার হতে চায় মেয়েদের পটানোর জন্য আর এটা দেখার জন্য যে হাড্ডি ভাঙা বেশি সহজ নাকি হাড্ডি জোড়া দেওয়া বেশি সহজ, তেমন ছেলেকে সে কখনোই পছন্দ করবে না। এরপরই সন্ধ্যায় আকসাদ হাসপাতালের বাইরে দাঁড়িয়ে থাকে আর সাঞ্জ কখন বের হবে সেই অপেক্ষা করতে থাকে। তো কাজ শেষে যখন সাঞ্জ বের হয় তখনই আকসাদ তাকে থামায় আর এরপর সে বেশ সাহস করে সাঞ্জকে এবার বলেই দেয় তার মনের কথা। সে বলে সে সবসময় ভয় পেয়েছে, সে প্রথমে ভয় পেয়েছে যে সাঞ্জের মতো মেয়ে তাকে তো পাত্তাই দিবে না, এরপর ভয় পেয়েছে এই ভেবে যে প্রতিদ্বন্দ্বী সাঞ্জের সাথে যদি সে ডেট করে তাহলে তার ক্যারিয়ারের কি হবে, আর এখন ভয় পাচ্ছে সে সাঞ্জকে কিভাবে ডেটের জন্য বলবে। তবে সে আর ভয় পেতে চায় না, সে সাঞ্জকে নিয়ে আকাশে উঠতে চায়। সাঞ্জ কি তার সাথে ডেটে যাবে এসব শুনে তো সাঞ্জ কেমন যেন অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপরই সে ধীরে ধীরে তার নিজের গাড়িতে উঠে চলে যায়। তবে সে কোনো কিছুর জবাবই দেয় না। আকসাদ তো কিছুই বুঝতে পারে না যে কি হতে চলেছে। যাক, তো এরপরই একদিন গায়ত্রী দেবী হাসপাতালে হুড়োহুড়ি শুরু হয়ে যায় আর তার কারণ হলো এক রোগী। মিস্টার বক্সি নামের এই রোগী আসার সাথে সাথে ডাক্তার আর নার্সরা সবাই ছোটাছুটি করে পালাতে থাকে। দেখে বোঝাই যায় সবাই এই রোগীর উপর ভীষণ বিরক্ত। তো সেই সময় বক্সি সাঞ্জের সামনে পড়ে আর সাঞ্জকে দেখে চিন্তার সাথে বলে তার সম্ভবত এমন একটা রোগ হয়েছে যেই রোগে কিচ্ছু মনে থাকে না, সে সব কিছু ভুলে যায়। তার হাসপাতালে আসতেই 2 ঘন্টা সময় লেগেছে, কেননা সে তো হাসপাতালের রাস্তাই ভুলে গিয়েছিল। সাঞ্জ তখন বক্সিকে তার সাথে নিয়ে যায় আর খুব ভালো করে পরীক্ষা করে। বক্সি তখন সাঞ্জকে বলে সে যেন কোনো সিনিয়র ডাক্তারকে ডাকে, যেহেতু সাঞ্জ একজন ইন্টার্ন। তখন সাঞ্জ বলে তার চিকিৎসার জন্য সাঞ্জকে অ্যাপয়েন্ট করা হয়েছে আর সে এও বলে বক্সির কোনো রকম কোনো রোগ নেই, তার কোনো শারীরিক রোগ নেই, এক ধরনের মানসিক রোগ আছে। আর এই রোগে আক্রান্ত হলে রোগীর মনে হয় তার নিশ্চয়ই কোনো না কোনো শারীরিক সমস্যা আছে। তো বক্সির সেই রোগী হয়েছে, এই কারণেই সে 2 দিন পর পর এই হাসপাতালে চলে আসে আর সব টেস্ট করে। টেস্টের ফলাফল ভালো আসার পরও সে জোর করে ওষুধ নিয়ে যায়। এই সব কিছু শুনে তো বক্সি এবার বেশ হাইপার হয়ে যায়। সাঞ্জ তখন তাকে শান্ত করার জন্য ওষুধ নিয়ে আসে আর ঋষি ওদিকে চলে যায় চেতনার কাছে। সে চেতনার কথা কিছুতেই মিলাতে পারছিল না। তার ভালো গুণগুলো বেরিয়ে আসলে তার সঙ্গ চেতনার ভালো লাগে না, আর যখন তার ভেতরের খারাপ ব্যাপারগুলো বের হয়ে আসে তখনই তার সঙ্গ চেতনার ভালো লাগে। ব্যাপারটা কিভাবে সম্ভব? ঋষি তো কিছুতেই মেলাতে পারে না। তবে এই সমস্যার সমাধানের জন্য চেতনাকে ঋষি তার সাথে ডেটে যেতে বলে। কিছুটা গড়িমসি করেই চেতনা শেষ পর্যন্ত ঋষির সাথে ডেটে যেতে রাজি হয়। এদিকে আকসাদ সাঞ্জকে জিজ্ঞেস করে সে কেন বক্সিকে সহ্য করে যাচ্ছে। বাকিদের মতো সে বক্সিকে দেখলে লুকিয়ে পড়লেই তো পারে। সাঞ্জ তখন বলে সে জানে বক্সির মানসিক সমস্যাটা কেমন, কারণ সে নিজেও এই ব্যাপারগুলোর সাথে পরিচিত। আকসাদ তখন জিজ্ঞেস করে কিভাবে পরিচিত। তখন ইতস্তত করে সাঞ্জ বলে তার এক বন্ধুর এই ধরনের সমস্যা আছে। আকসাদ তো তার কথার গভীরতা বুঝতে পারে না। এদিকে পুলকি তার রুচির ভেতরের সমস্যার সমাধান হতে থাকে। রুচি পুলকিতের বাবা মার সাথে দেখা করতে না যাওয়ার কারণে তাকে সরি বলে আর ব্যাপারটা মিটমাট করার জন্য পুলকিতকে ডেটিং এ নিয়ে যেতে চায়। পুলকিত তো এই কথা শুনে খুশি মনে রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় সন্দীপ চেতনাকে দেখেই তার পথ আটকে দাঁড়ায় আর জিজ্ঞেস করে সে কেন ঋষিকে সবকিছু বলেছে। চেতনা তার মতো করে তখন জবাব দেয় যে সে তার নাম বলেনি, কিন্তু ঋষি হয়তো নিজের মতো করেই তা বুঝতে পেরেছে। এ কারণে সে সন্দীপকে সরিও বলে, কিন্তু সন্দীপ তো রেগে যায় আর বলে তার সাথে সে যা করেছে ঋষির সাথেও তাই করছে। যদিও তাদের কথাবার্তাগুলো কিছুটা প্রতীকী আকারে হয়, কারণ তারা অ্যাডমিনিস্ট্রেশন রুমে ছিল, সবাই তাদের দেখছিল, তো তারা নিজেরাই নিজেদের বাঁকা কথাগুলো বুঝতে পারছিল আর একে অন্যের দিকে কথার তীক্ষ্ণ তীর ছুঁড়ে মারছিল। একসময় প্রচন্ড রেগে সন্দীপ সেখান থেকে বেরিয়ে পড়ে। এদিকে বক্সিকে হঠাৎ করে হাসপাতালে নিয়ে আসা হয়। এবার দেখা যায় সে সত্যি সত্যিই অসুস্থ হয়ে পড়েছে।
সাঞ্জ তো তাকে দেখে বেশ ভয় পেয়ে যায়, কারণ সকালেই তো সে একেবারে সুস্থ ছিল। তাই সে এবার বাক্সিকে পরীক্ষা করতে যায়। তখনই সন্দীপ এসে তার সাথে যোগ দেয়। সেই সময় দেখা যায় বাক্সির কিছু একটা হয়ে যায়, তার শরীর প্রচন্ড কাঁপতে থাকে আর তার বমি হতে থাকে। সন্দীপ তখন সাঞ্জকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে আজ সকালে সে বাক্সিকে কি ওষুধ দিয়েছে, কিন্তু সাঞ্জ যেন বরফ হয়ে যায়। সে কিছুই বলতে পারে না, শুধুমাত্র হতবুদ্ধ হয়ে বাক্সির দিকে তাকিয়ে থাকে। সন্দীপ তখন তাকে অকর্মা বলে গালি দেয় আর অন্যের সাহায্য নিয়ে চিকিৎসার কাজ চালায়। সাঞ্জ তখন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। এদিকে আকসাদ তো সাঞ্জের সাথে যা ঘটেছে তার কিছুই জানতো না। সে তার নিজের প্রথম ডেটের জন্যই তৈরি হচ্ছিল। তার বন্ধুরাও তার কাপড় চোপড় বেছে দিচ্ছিল আর তাকে পরামর্শ দিচ্ছিল ঠিক কি কি করতে হবে। সে তো নিজের দুনিয়াতেই মশগুল ছিল। ওদিকে সাঞ্জ তো টয়লেটে বসে বসে কান্না করতে থাকে, তাও আবার জেন্টস টয়লেটে। সন্দীপ তখন টয়লেট ব্যবহার করতে আসলে সাঞ্জের কান্না শুনতে পায়, তাই সে তাকে ডাক দেয়। সাঞ্জ তখন বলে সে আসলে ভুলে জেন্টস টয়লেটে চলে এসেছে, সে এক্ষুনি চলে যাবে। সন্দীপের ঘাড়ে তখন তাওয়াল আর হাতে ব্রাশ দেখে সাঞ্জ তাকে জিজ্ঞেস করে সন্দীপ কখনো বাড়ি ঘরে যায় না কেন? এর জবাব না দিয়ে সন্দীপ উল্টো জিজ্ঞেস করে সে বাথরুমে বসে কাঁদছে কেন? সে যদি বাক্সির ব্যাপারটা নিয়ে কাঁদে তাহলে যেন থেমে যায়, বাক্সির ব্যাপার নিয়ে সে যেন বেশি না ভাবে। বহু বছর ধরে নানা ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে খেতে খেতে তার এখন এই অবস্থা হয়েছে। সন্দীপও তাকে গালমন্দ করেছে যেন সে এটা থেকে কিছু শিক্ষা নিতে পারে। সাঞ্জ বলে মূলত তার নিজেরও মানসিক সমস্যা আছে, অর্থাৎ অ্যাংজাইটি আছে, আর যে কারণে সে ভয় পেয়ে গিয়েছিল। সন্দীপ তখন বলে এটি এমন কোনো বড় ব্যাপার নয়, থেরাপির মাধ্যমে এর চিকিৎসা করা সম্ভব। এসব শুনে কিছুটা সুস্থির হয়ে সাঞ্জ বেরিয়ে যায়। রুচিত তখন তাকে জেন্টস ওয়াশরুম থেকে বের হতে দেখে, তারপর সন্দীপকেও বের হতে দেখে। এসব দেখে তো সে হতভম্ব হয়ে যায় আর এই দুজনকে নিয়ে ভুল বোঝে, যদিও সাঞ্জ পরবর্তীতে তার ভুল ভাঙিয়ে দেয়। এদিকে আকসাতের বন্ধুরা তাকে শেখাতে থাকে যে প্রথম ডেটে কি করতে হয়, কিভাবে চলতে হয় আর কিভাবে খেতে হয়, কি কি ম্যানার্স দেখাতে হয়। তো সবকিছু দেখে শুনে আকসাত তো অনেক কিছুই শিখে নেয় আর এখন তা কাজে লাগানোর পালা। তো নির্দিষ্ট দিনেই ডেটের জন্য ঠিক করে রাখা জায়গায় সে তার বাবার শার্ট পরে চলে যায়। সাঞ্জের আসতে দেরি হলে সে নিজের মনে মনে সাহস জোগানোর জন্য ড্রিঙ্ক করে আর তখনই দেখা যায় সেখানে সাঞ্জ চলে আসে। প্রথমে তো দুজন ঠিকঠাক মতোই কথা বলতে থাকে, তবে আকসাদ যখন বলে সাঞ্জ নিশ্চয়ই কার্ডিওলজিস্ট হবে, কারণ তার বাবাও কার্ডিওলজিস্ট আর তাদের তো নিজেদের হাসপাতালও আছে, তার জন্য সব সহজ। এই সব কিছু শুনে সাঞ্জ কিছুটা থমকে যায়, তবে সে কিছুই বলে না। এরপরই তারা বাক্সির কেস নিয়ে কথা বলতে থাকে আর বাক্সির কেসে করা ভুলগুলো আকসাদ বারবার তার সামনে এনে দিতে থাকে। এছাড়াও সে মানসিক সমস্যাকে ছোট করে নানান কথা বলতে থাকে আর এসব শুনতে শুনতে সাঞ্জ তো ধীরে ধীরে ট্রিগার হতে শুরু করে আর একসময় সে ওখান থেকে উঠেই চলে যায়। এদিকে পুলকিত আর রুচিও ডেটে গিয়েছে। ডেটে গিয়েই পুলকিত রুচিকে একটি চুড়ি বের করে দেয় যা তার মা পাঠিয়েছে রুচির জন্য। পুলকিত তখন তাদের বিয়ের কথা বলে যে তার বাবা মার ইচ্ছা এই বছরই তাদের এঙ্গেজমেন্ট হয়ে যাবে আর খুব দ্রুতই বিয়ে। তার বাবা মা তাদের দুজনের একসাথে হাসপাতাল করার জন্য জায়গা দেখছে। এই সব কিছু শুনে রুচি তো অনেক বেশি রেগে যায় আর বলে এত সব কিছুর সিদ্ধান্ত সে কাকে জিজ্ঞেস করে নিয়েছে? রুচি তো এসব কিছুই জানে না। পুলকিত বলে সব সময় তাদের সবকিছুতেই মতামত মিলে যেত, তাই পুলকিত ভেবেছে রুচিও নিশ্চয়ই এখন বিয়ে করতে চায়। এসবে তো রুচি প্রচন্ড রেগে যায় আর বলে পুলকিতের তার সাথে কথা বলা উচিত ছিল, বিয়ের সিদ্ধান্ত সে একা কিভাবে নিতে পারে। এরপর তৃতীয় কাপল অর্থাৎ ঋষি আর চেতনাও ডেটে গেছে। তাদেরও শুরুতেই সবকিছু ঠিকঠাক মতোই চলছিল। চেতনা তো তার সাথে ঘনিষ্ঠও হতে চায়, কিন্তু ঋষি বারবার তার সম্পর্কে, তার পরিবার সম্পর্কে নানান ধরনের প্রশ্ন করতে থাকে। এসব শুনতে শুনতে চেতনা একসময় বলে বসে যে সে খুব ভালোভাবেই বুঝতে পারছে কেন ঋষি এত সব প্রশ্ন করছে। সে ঋষিকে কমিটমেন্ট করবে না। চেতনা তখন ঋষিকে তার সাথে বাড়ি যেতে বলে, তবে ঋষি বাড়ি যেতে রাজি হয় না, কারণ সে তার সাথে শারীরিক সম্পর্ক নয় বরং মানসিক সম্পর্ক করতে বেশি আগ্রহী। সে চেতনাকে চিনতে চায়, তাকে ভালোবাসতে চায়, যা করতে চেতনা ইতস্তত বোধ করছে।
এদিকে আকসাদ সাঞ্জকে জিজ্ঞেস করে তার কি হয়েছে, সে কেন উঠে চলে গেল। কোনো কথার জবাবই দেয় না তখন সাঞ্জ, শুধু বলে পরদিন হাসপাতালে তাদের কথা হবে। এরপরে আমরা আকসাদ, ঋষি আর পুলকিত 3 বন্ধুকে একসাথে বসে ড্রিঙ্ক করতে দেখি। 3জনই মনের মানুষের কাছ থেকে কষ্ট পেয়ে এসেছে। আকসাদ বলে সে জানে না ঠিক কিভাবে সে সাঞ্জকে বুঝতে পারবে। মেয়েটিকে সে এখনো বুঝে উঠতে পারেনি, এখনো প্রথম ডেটেই সে আটকে আছে। এদিকে ঋষিও বলে একটি মেয়ে তাকে ব্যবহার করেছে, সে ভালোবাসা চাইছিল কিন্তু মেয়েটি তার কাছে অন্য কিছুরই আশা করে বসেছিল। বন্ধুরা তখন ঋষির কাছে জানতে চায় সেই মেয়েটি কে। ঋষি বলে সে যদি নাম বলে তারা বিশ্বাস করতে চাইবে না, তবু তারা জোরাজোরি করতে থাকে। আর ঋষি শেষ পর্যন্ত নাম বললে চেতনার নাম শুনে তারা তো অবিশ্বাসের হাসি হাসতে থাকে। ঋষি বলে যখন চেতনা সত্যি সত্যি তার অফিসিয়াল প্রেমিকা হয়ে যাবে তখন তারা বুঝবে। যাই হোক, তো রিলেশনশিপ অ্যাডভাইস হিসেবে পুরনো প্রেমিক পুলকিত বলে একটি সম্পর্কের মধ্যে মেয়েদের চেয়ে ছেলেরা বেশি অসহায় হয়। মেয়েরাই সবকিছু বুঝতে পারে বলেই ছেলেদের এতটা পেছনে ঘোরায় আর মজা নেয়। এরপরই 3 বন্ধু মিলে মদের ঘোরে মাতলামি করতে শুরু করে। পরদিন যখন হাসপাতালে আকসাদ রোগী দেখছিল তখনই তার চোখ পড়ে সাঞ্জের দিকে। সে সাঞ্জের কাছে যায় আর তার সাথে কথাও বলতে চায়। সাঞ্জ বলে তারও কিছু কথা আছে, গতরাতে তার এভাবে উঠে আসাটা উচিত হয়নি। উঠে আসাটা সমস্যা নয়, তবে তার আগে ব্যাখ্যা করে আসা উচিত ছিল যে সে কেন উঠে গেল। তো এবার তারা দুজন চা খেতে যায়। চা খেতে খেতে সাঞ্জ বলে সে আসলে রেগে গিয়েছিল কারণ আকসাদ মানসিক সমস্যার কথা ওভাবে বলেছিল। সাঞ্জ নিজেও একজন অ্যাংজাইটির রোগী। আকসাদ তখন বলে তাহলে নিশ্চয়ই সেই অ্যাংজাইটির ওষুধ খায়। সাঞ্জ বলে এই ব্যাপারটা সে আগে কারোর সাথে শেয়ার করেনি। তখন আকসাদ বলে এটা কোনো বড় ব্যাপার না, ছোটখাটো রোগ তো সবারই থাকে। তার মা তো নার্স হওয়ার পরও অ্যাংজাইটি সম্পর্কে খুব বেশি একটা জানে না, কারণ হাসপাতালের ডাক্তাররাও এই রোগ নিয়ে তেমন একটা সচেতন নয়। নার্স তো অনেক দূরের কথা। তো যতই তাদের কথা বাড়তে থাকে ততই সাজের মনে হয় আকসাদ বুঝি অ্যাংজাইটির ব্যাপারটা খুব হালকাভাবে নিচ্ছে। তাই সাঞ্জ বলে তার পরিবারের কারো বা তার এই সমস্যা নেই বলে সে সিরিয়াসলি নিতে পারছে না ব্যাপারটাকে, তাই না? আকসাদেরও পরিবারে টাকার সমস্যা আছে, তার মানে এই নয় তার রোগের চেয়ে ছোট কোনো সমস্যা। সবার সমস্যাই সবার কাছে বড়। আকসাদ এবার রেগে যায় আর বলে তার টাকার কোনো সমস্যা নেই, বরং তারা টাকার মর্যাদা দিতে জানে। সাঞ্জ জীবনে কোনো ধরনের যুদ্ধ করেনি, তাই সে জানেই না অ্যাংজাইটি থেকেও বড় বড় সমস্যা আছে। সাঞ্জ বলে সে জানে যে এটার থেকে বড় সমস্যা আছে, তাই সে সবার কাছে তার রোগের কথা বলে বেড়ায় না, বরং লুকিয়ে লুকিয়ে ওষুধ খায়। কথা বাড়তে বাড়তে এক সময় সাঞ্জ আকসাদের ওই নকল মেডিকেল রিপোর্ট বিক্রি করার কথাটাও তোলে আর রাগ করে সেখান থেকে উঠে চলে যায়। তারা একসাথে বসেছিল কথাবার্তা বলে গতরাতের সমস্যা মিটাবে, কিন্তু তার চেয়ে বড় সমস্যা তারা তো এখন তৈরি করে ফেলে। ওদিকে পুলকিত আর রুচির সমস্যা সমাধান হয়ে যায়। পুলকিতের একটু কৌশলে সে রুচির জন্য খাবার তৈরি করে নিয়ে আসে আর রুচিকে বলে এখন থেকে সে রুচিকে জিজ্ঞেস না করে কোনো কিছুই প্ল্যান করবে না। রুচি তখন বলে সে শুধু ভয় পাচ্ছে তার বাবা মা এখনই বিয়ের জন্য এমন করছে, সামনে হয়তো বাচ্চা কাচ্চার জন্য অস্থির হয়ে থাকবে, তখন তার ক্যারিয়ারের কি হবে। পুলকিত তখন এই ব্যাপারে চিন্তা করতে বারণ করে আর বলে সে আছে তো, সে সবকিছু সামলে নিবে। এরপরই দেখা যায় আকসাদ আর সাঞ্জের ক্যান্সার ওয়ার্ডে ডিউটি পড়ে। সেখানে একটি ছোট্ট বাচ্চাকে দেখতে পায় তারা, যে খারাপ ধরনের লিউকেমিয়া বা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ছেলেটির নাম হলো শিবাংশ। তো সিনিয়র ডাক্তার বলে শিবাংশের বাবা মা চায় সে বাইরে গিয়ে দিওয়ালি সেলিব্রেট করুক, কিন্তু তারা যেন তাতে রাজি না হয়। এই অবস্থায় বাইরে যাওয়াটা তার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এরপর তারা শিবাংশের সাথে কথা বলতে চায়। সেও বলে সে বাইরে গিয়ে পটকা ফোটাতে চায়, দিওয়ালি উদযাপন করতে চায়। এছাড়া সে জিজ্ঞেস করে সে যখন শুয়েছিল সে শুনেছে তার বাবা তার মাকে তৈরি হতে বলেছে। তারা আসলে কিসের কথা বলছিল? 2 ডাক্তারই বুঝতে পারে ভদ্রলোক তার স্ত্রীকে ছেলেকে শেষ বিদায় জানাতে প্রস্তুতির কথা বলেছে, কিন্তু তা না বলে সাঞ্জ বলে তার বাড়ি ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়ার কথাই বলেছে। শিবাংশ তখন আবারও বলে সে দিওয়ালি উদযাপন করতে চায়, হয়তো এটা তার শেষ দিওয়ালি। সাঞ্জ কিছু বলার আগেই আকসাদ বলে ঠিক আছে, তারা একসাথেই দিওয়ালি উদযাপন করবে, সে যেন চিন্তা না করে আর এখন যেন একটু বিশ্রাম নেয়। ডাক্তারের দিক থেকে ঝুঁকিপূর্ণ আর বেশ কঠিন আকসাদের এই ওয়াদা শুনে সাঞ্জ তো খুবই বিরক্তির সাথে তার দিকে তাকায় আর সেখান থেকে বেরিয়ে সাঞ্জ খুবই রেগে আকসাদকে বলে
যে সে কিভাবে করে বোকার মতো এটা ভাবলো যে একজন ক্যান্সার পেশেন্টকে সে বাইরের পরিবেশ ওই পটকা ফুটানোর ধোয়া আর শব্দের ভেতর পাঠাবে। আকসাদ তখন সাঞ্জকে বলে তার উপর ভরসা রাখতে, তবে সাঞ্জ তো তার উপর কিছুতেই ভরসা করতে পারে না। তবে শেষ পর্যন্ত দেখা যায় আকসাদ শিবাংশের জন্য বিশেষ ধরনের পটকার ব্যবস্থা করছে, যা দূর থেকে ফোটানো যায়। ধোয়া আর শব্দের কোনো সমস্যাই হয় না। সবকিছু দেখে শুনে সাঞ্জের শঙ্কা কাটে। আকসাদ তখন সাঞ্জকে শুনিয়ে শুনিয়ে বাকিদের বলে সে এতটাও অমানবিক আর অবুঝ মানুষ নয়। ঋষিও তখন বুঝতে পারে তাদের মধ্যে ঝগড়া হয়েছে, তাই সে আকসাদকে তাদের ঝগড়ার কারণ জিজ্ঞেস করে। আকসাদ বলে সে তো নিজেও এই সব কিছুর কারণ বুঝতে পারছে না। আসলে সাঞ্জের অ্যাংজাইটি আছে, আর সে হয়তো ভাবছে এই অ্যাংজাইটিকে আকসাদ গুরুত্বের সাথে নিচ্ছে না। যদিও সে এই ব্যাপারটাকে গুরুত্বের সাথেই নিচ্ছে, তবে একই সাথে সে সাঞ্জকে জীবনে কিছুটা প্র্যাকটিক্যাল হতে বলেছে। এসব শুনে ঋষি বলে দোষ যারই থাকুক না কেন সে যেন হাত জোর করে ক্ষমা চায়, এভাবেই সমস্যার সমাধান হতে পারে। আকসাদ বলে সে কোনো দোষ না করার পরও কেন ক্ষমা চাইবে। ঋষি তখন তাকে বোঝায় যে কেন আসলে তার ক্ষমা চাওয়া উচিত। তো এরপরই ছোটখাটো করে দিওয়ালি উদযাপন করার পর তারা যখন ফিরছিল তখন সবাই একেবারে সন্দীপের সামনেই পড়ে। সন্দীপ বলে তারা যা করেছে এটার জন্য সে তাদের চাকরি নিয়ে নিতে পারে, তবে আপাতত আগামী 1 সপ্তাহের জন্য সে তাদের সবাইকে ডাবল শিফট করার শাস্তি দিচ্ছে। সবাই তো বেশ বিরক্ত হয়ে যায় সন্দীপের উপর। তারা বলতে থাকে সন্দীপের নিজের জীবনে কোনো কিছুই নেই, তাই সে অন্যদের দুঃখ বুঝতে পারে না। তাদের কথা শুনে নার্স বিজি এসে বলে তারা যে স্কলারশিপের জন্য এত যুদ্ধ করছে সেই স্কলারশিপটি সন্দীপের কারণে এই হাসপাতালে চালু হয়েছে। সন্দীপের মতো প্রতিভাবান ডাক্তারদের উৎসাহ দেওয়ার জন্য ডাক্তার আনন্দী এর ব্যবস্থা করেছে। হাসপাতালের সবচেয়ে প্রতিভাবান ডাক্তারদের মধ্যে সে একজন। তার বন্ধুরা সবাই পড়ালেখার জন্য বিদেশে চলে গেল, কিন্তু সে এখনো এখানেই পড়ে আছে। আর এই সবকিছু সে তার নিজের দেশ এবং মানুষের জন্য করছে, এই হাসপাতালের জন্য করছে। তো এই সবকিছু শুনে তো সবাই চুপ হয়ে যায়। পুলকিত আর রুচি তখন তাদের চ্যানেলের জন্য ভিডিও করছিল। সেখানে এই কমেন্টে একটি প্রশ্ন আসে যে ডাক্তার কাপলদের একসাথে কাজ করা উচিত কিনা। সেখানে রুচি না বলে আর পুলকিত হ্যাঁ বলে। পুলকিত তো তখন বেশ অবাক হয়, কারণ রুচি তাদের একসাথে কাজ করার ব্যাপারটির বিরুদ্ধে ছিল। এই নিয়ে সে প্রশ্ন তোলে আর রুচি বলে তারা দুজন একসাথে কাজ করলে সেখানে গড়বড় হবেই হবে, তাই সে একসাথে কাজ করার বিরুদ্ধে। এরপরই আবার তাদের মধ্যে ভুল বোঝাবুঝি আর ঝগড়া শুরু হয়ে যায়। ওদিকে ঋষির কথা শুনে আকসাদ চলে যায় সাঞ্জের কাছে ক্ষমা চাইতে। সে সাঞ্জকে তার দিকটা ব্যাখ্যা করে আর ক্ষমা চায়। সাঞ্জও বলে তার কোনো কথায় যদি আকসাদ মনে কষ্ট পেয়ে থাকে তাহলে সে সরি। এরপর আবারও ঘটে গন্ডগোল। আকসাদ কথায় কথায় মনের ভুলে বলে ফেলে তাকে ক্ষমা চাওয়ার কথা ঋষি বলেছে। সাঞ্জ তখন অবাক হয়ে বলে সে ঋষির সাথে তার গোপন ব্যাপারটি কেন শেয়ার করলো। সে তো স্পষ্ট বলেছিল তার এই কথাটি সে কারো সাথে শেয়ার করে না। আকসাদ বলে সে এমনিতে কথাটি বলেছিল, সে এমন কোনো কিছু ভাবেনি। এরপর এখানেও তাদের আবারও কথা কাটাকাটি শুরু হয়ে যায়, আর এবার তো খুব ভালো মাপের ঝগড়া হয় তাদের মধ্যে। দুজন তো দুজনকে গালমন্দ করে আলাদা হয়ে যায়। এদিকে ডাক্তার আনন্দী ইন্টার্নদের সবাইকে ডেকে পাঠায় আর তাদের বেশ বকাঝকা করে। সে বলে শুরুতে তাদের মধ্যে কেউ কেউ বেশ ভালো পারফর্ম করলেও এখন এসে দেখা যাচ্ছে কোনো ডাক্তারি রেকমেন্ডেশন লেটার কিংবা স্কলারশিপের যোগ্য নয়। বড় বড় সব ভুল তারা করেছে, আর তাদের কাউকে এর উপর ভিত্তি করে রেকমেন্ডেশন দেওয়া সম্ভব নয়। তাদের ইন্টার্নশিপের সময়ও শেষ হয়ে এসেছে। এখন তাদের এই শেষ সুযোগ আছে নিজেকে প্রমাণ করার, না হয় তারা কেউই এই স্কলারশিপ পাবে না। এই কথা শুনে তো সবার হুঁশ ফিরে আসে, বিশেষ করে আকসাতের। সে বুঝতে পারে সে তার লক্ষ্য থেকে কতটা দূরে সরে গেছে, তাই সে আবারও পরিশ্রম করা শুরু করে। এরপর সন্দীপ সবাইকে তাদের নিজ নিজ কাজ বুঝিয়ে দেয়। সবাই তো যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। তাদের নিজেদের মধ্যে খারাপ হওয়া সম্পর্কের তখন তেমন একটা উন্নতিও লক্ষ্য করা যায় না। তবে চেতনা আর সন্দীপের মধ্যে সবকিছু ধীরে ধীরে ঠিক হতে থাকে। চেতনা একদিন কাজের ফাঁকে সন্দীপকে কফি অফার করে। সন্দীপ এই কথা শুনে তো বেশ অবাক হয়, কিন্তু সে রাজিও হয়ে যায়। কফি খাওয়ার সময় সন্দীপ লক্ষ্য করে সে ঠিক যেরকম কফি পছন্দ করত তেমন কফি চেতনা তার জন্য নিয়ে এসেছে। তো এতদিন পর চেতনা তাকে অবশেষে সরি বলে। সে বলে সে যা কিছু করেছে ভুল করেছে। সে যা করেছে তা ভুল না হলেও
যেভাবে করেছে সেভাবে করাটা তার উচিত হয়নি। সে সন্দীপকে কষ্ট না দিতে গিয়ে আরো বেশি কষ্ট দিয়েছে, আর এমন করাটা ভুল হয়েছে, আর তার জন্য সে দুঃখিত। সন্দীপ তার কথার তেমন কোনোই জবাব না দিয়ে বলে, কফিটা বেশ করা হয়েছে। তো চেতনা যখন চলে যাচ্ছিল, সন্দীপ তাকে থামায় আর বলে সে নিজেও ভুল করেছে, নিজেকে ভিকটিমের মতো সাজিয়েছে, চেতনাকে তার শত্রু বানিয়ে নিয়েছে। যদিও তার উচিত ছিল সময়ের সাথে সাথে সবকিছু ভুলে গিয়ে মুভ অন করা, তার জন্য সেও দুঃখিত। সন্দীপ তখন চেতনাকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানায় আর বলে, ঋষি ছেলেটা একটু অদ্ভুত হলেও তার মন কিন্তু বেশ ভালো, তাদের দুজনকে একসাথে খারাপ লাগবে না। তো তার এমন কথা শুনে চেতনাও বেশ অবাক হয়। ওদিকে ঋষি আর আকসাদ সাঞ্জকে শুনিয়ে শুনিয়ে বলে, ডাক্তার আনন্দী প্রেগন্যান্ট, তাই তারা তার জন্য উপহার নিয়ে যাবে। এই কথা শুনে তো সাঞ্জ নিজেই ফুল আর উপহার নিয়ে তার সাথে দেখা করতে চলে যায়। তো এসব ফুলটুল দেখে আনন্দী বলে সে স্কলারশিপের জন্য এসব না করে যেন পরিশ্রম করে। সাঞ্জ তখন বলে স্কলারশিপের জন্য নয়, বরং তার অনাগত সন্তানের জন্যই সে এসব এনেছে। আনন্দী তো এটা শুনে বেশ অবাক হয়ে যায় আর বলে তার সন্তান বিদেশে পড়াশোনা করছে, এসব গুজবের পেছনে না ছুটে সে যেন কাজ করে। সাঞ্জ তো এই কথা শুনে প্রচন্ড অবাক হয় আর রেগেও যায়। সে এবার সবকিছু বুঝতে পারে যে ঋষি আর আকসাদ এসব ইচ্ছে করে করেছে। এদিকে ঋষি চলে যায় চেতনার ঘরে। সে চেতনার ঠিকানা খুঁজে বের করেছে। চেতনা তো তাকে দেখে খুবই অবাক হয় আর খুশিও হয়। সে বলে আজ তার মনটা খুব ভালো, অনেক বছরের একটা বোঝা তার মন থেকে নেমে গেছে। সেই খুশিতে সে একটি ট্যাটু করবে। ঋষি তখন চেতনাকে তার পিঠে ট্যাটু করে দিতে বলে আর চেতনাও তাই করে, আর এরপরই সে তার সাথে অন্তরঙ্গ হতে চায়। কিন্তু ঋষি বলে এভাবে অনুভূতি ছাড়া দিনের পর দিন সম্পর্ক তার ভালো লাগছে না। তো এবার চেতনা তার গল্প বলে কেন সে এমন অনুভূতিহীন হয়ে গেছে। শালীন নামের একটি ছেলেকে সে খুবই ভালোবাসতো। ছেলেটি সব থেকে পারফেক্ট ছিল, তবুও তার সাথে সে চিট করে বসে। আর চিটিং করার পরেও সে নিজের দোষ না দিয়ে পুরো দোষ চেতনার উপর দেয় আর চেতনাকে বোঝানোর চেষ্টা করে চেতনা খুবই সংকীর্ণ মনের মানুষ। তো এরপর থেকেই ছেলেদের প্রতি তার বিশ্বাস উঠে গেছে। সবকিছু শুনে ঋষি আসলে বুঝতে পারে টক্সিক পুরুষ কাকে বলে। এদিকে কাজ করার সময় আকসাদ কোমরে ব্যথা পায়, তাই সাঞ্জ ছুটে আসে আর তাকে পেইন কিলার দিয়ে শুয়ে বিশ্রাম নিতে বলে। এরপরই দেখা যায় রাত 9টায় পুলকিত এসে তাকে ডাকে আর বলে সে অনেক লম্বা সময় ঘুমিয়েছে, তার সব কাজ তো পড়েই আছে। আসলে সাঞ্জ তার সাথে এটা ইচ্ছা করে করেছে, কারণ ঋষি আর আকসাদ মিলে সাঞ্জকে বোকা বানিয়েছিল, তাই সেটারই সে প্রতিশোধ নিল। তখনই তার মনে পড়ে যে আজ রাত 8টায় তো তার আনন্দীকে একটা অ্যাসাইনমেন্ট সাবমিট করার কথা ছিল, যা সে মিস করে ফেলেছে। তো এখন আকসাদ কি করবে কিছুই বুঝতে পারে না, তাই সে ছুটে চলে যায় আনন্দীর অফিসে। কিন্তু সেখানে তো সে ছিল না। আকসাদ তখন সাঞ্জকে ডেকে অনেক রাগারাগি করতে থাকে। সে বলতে থাকে তার মাথার উপর 25 লক্ষ টাকার বোঝা আছে, তার জন্য কঠোর পরিশ্রম করেছে সে। সাঞ্জের মতো এত সচ্ছল নয় সে। সাঞ্জ কখনোই বুঝবে না তাদের উপর দিয়ে কি যাচ্ছে। সাঞ্জও তখন তার সাথে রাগারাগি করে, কারণ এই সবকিছু শুরু তো আকসাথই করেছিল। তো এই সময় বিজি এসে তাদের ঝগড়া থামায় আর আকসাথের ফাইল নিয়ে বলে সে কিছু একটা করবে। তো কিছুক্ষণ পরেই তার একটা শব্দ শুনতে পায় আর তখনই দেখা যায় বিজি জ্ঞান হারিয়ে পড়ে গেছে। তখন দুজনেই ছুটে যায় বিজির কাছে। এরপরই সন্দীপ বিজিকে পরীক্ষা করে দেখে যে তার হার্টে তো অনেক গুরুতর সমস্যা রয়েছে, খুব দ্রুতই তার হার্ট ট্রান্সপ্ল্যান্ট করতে হবে। তার হার্ট যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে। তাই সে ইন্টার্নদের দায়িত্ব দেয় এমন কারো হার্ট জোগাড় করার যার ব্রেন ডেড, অর্থাৎ সে বাঁচবে না, আর দ্রুতই তাদের ট্রান্সপ্লান্ট করতে হবে। সবাই তো এই ব্যাপারটা নিয়ে বেশ চিন্তিত আর অস্থির হয়ে পড়ে। বিজি প্রায়ই অসুস্থ থাকতো, তবে বয়সের কথা বলে সে আর চেক আপ করাতো না। তার ফলেই আজ এমনটা হয়েছে। এত বড় একটা রোগ বাঁধিয়ে বসে আছে সে। এই বিজি তো তাদের সবার কাছে মায়ের মতো, তাই সবাই তার জন্য ছোটাছুটি করতে থাকে। বিজির জন্য সবাই মিলে হার্ট খুঁজতে শুরু করে। কানাডায় তার ছেলেকেও খবর দেওয়া হয় চলে আসার জন্য। বিজির রক্তের গ্রুপ ও নেগেটিভ আর তার বয়স অনেক বেশি, তাই ব্যাপারটা তেমন একটা সহজ হয় না। তারা খুব সহজে ডোনার খুঁজে পাচ্ছিল না। সেই সময় রুচি এক হাসপাতালে ডোনার পায়। শেষ পর্যন্ত দেখা যায় সেই ডোনারের মধ্যে সুস্থ হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে, তাই তার হার্ট দিতে পরিবার রাজি হয় না। তারা আশার আলো পেয়েও সাথে সাথে তা নিভে যায়। এদিকে দেখা যায় বিজির ছেলে পরদিনই কানাডা থেকে চলে আসে। এসেই তো সে হম্বিতম্বি শুরু করে যে এখানে তার মায়ের ঠিকমতো চিকিৎসা হচ্ছে না। তার মা সারা জীবন এখানে চাকরি করে এসেছে, অথচ তারা আজ একটি ডোনার খুঁজে বের
বের করতে পারছে না। সবাই মিলে তখন বিজির ছেলেকে বোঝানোর চেষ্টা করে, তবে কোনোই লাভ হয় না। এবার তো আকসাত রেগে যায় আর বলে সে যদি মাকে এতই ভালোবাসতো তাহলে মাকে ফেলে চলে যেত না। এ কথা শুনেই বিজির ছেলে তাকে চড় বসিয়ে দেয়। এবার তো ঋষি প্রচন্ড ক্ষেপে যায় আর বিজির ছেলের কলার চেপে ধরে। তখনই কোনো মতে আকসাত তাকে সরিয়ে নিয়ে যায়। আর এই সব কিছু শোনার পর ডাক্তার আনন্দি বলে বিজির ছেলে খুবই খারাপ কাজ করেছে। আকসাত চাইলে তার নামে লিগ্যাল অ্যাকশন নিতে পারে। প্রায়শই এখন ডাক্তারদের উপর হামলা হয়, তাই ব্যাপারটা তাদের সিরিয়াসলি নেওয়া উচিত। এসব শুনে আকসাত বলে আসলে বিজির ছেলে এখন খুবই চিন্তার মধ্যে আছে। ছেলেটির জায়গায় সে থাকলেও হয়তো একই কাজ করত, তাই সে ওই ছেলেটির বিরুদ্ধে কিছুই করতে চায় না। সে তার মনের অবস্থা বুঝতে পারছে। তো পরদিন যখন আকসাত বিজির চেক আপে যায় তখন বিজির ছেলে সেখানেই বসেছিল। আকসাত তখন বিজির সম্পর্কে তার ছেলেকে অনেক ভালো ভালো কথা বলে। সেই সময় বিজির ছেলে জিজ্ঞেস করে তারা বিজি কেন ডাকে তাকে? পাঞ্জাবি ভাষায় তো বিজি মানে মা। আকসাত তখন বলে বিজি তাদের মায়ের মতো করেই দেখাশোনা করত, তাই তারা সবাই তাকে বিজি ডাকে। এছাড়া তার নাম বিমলা গুলাটি, যার আদ্যক্ষর হলো বিজি। তো বিজির ছেলে তখন তার কাছে ক্ষমা চায় গতকালের ব্যবহারের জন্য। আকসাত তখন বলে কোনো সমস্যা নেই। এরপর বিজির ছেলে বলতে থাকে সমস্যা অবশ্যই আছে। আকসাত যা বলেছে একেবারেই ঠিক বলেছে। সে মায়ের কোনো খবর রাখতে পারেনি, শুধু টাকার পেছনেই ছুটেছে। প্লেনের টিকিট দামি হওয়ার কারণে সে বিভিন্ন উৎসব আর মায়ের জন্মদিনেও আসতে পারেনি। আকসাত তখন বিজির ছেলেকে সান্ত্বনা দেয় আর বলে তার দোষ ছিল না। বিজির ছেলে বলে সে ভেবেছিল তার মা রিটায়ার্ড করলে সে তার মাকে আরামে রাখবে, কিন্তু সে জানে এখন আর তার হাতে বেশি সময় নেই। আকসাত তখন বিজিকে জড়িয়ে ধরে আর তাকে বলে তার মাও অনেক কষ্ট করে তাকে বড় করেছে। সে জানে এই স্ট্রাগলগুলো কেমন হয়। সে এও জানে বিজির ছেলের কোনো দোষ নেই। এই বলেই সে তাকে বোঝানোর চেষ্টা করে, তবে বিজির ছেলের মন মানে না। তো এরপরে দেখা যায় রাতের বেলা বিজির পাশে এসে বসে ঋষি। ঋষিকে দেখে মনে হয় সে যেন বিজিকে কিছু বলার চেষ্টা করছে, তবে কিছুই বলতে পারে না। এরপরই বিজির জ্ঞান ফিরে আসে, তবে তার অবস্থা দিন দিন আরো খারাপ হতে থাকে। সানজার আকসাত এসে দেখে সন্দীপ বিজিকে চেক আপ করছে আর তার চোখে পানি। সন্দীপ তখন তাদের জানায় যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আর আকসাতকে দেখেই বিজি তখন তার ফাইলের কথা জিজ্ঞেস করে। আকসাত তখন বলে বিজি যেন চিন্তা না করে, তার ফাইলটা জায়গা মতোই পৌঁছে গেছে। তো এরপরই বিজি আকসাত আর সানজকে দেখে তার ছেলেকে বলতে থাকে যে এই দুজন সব সময় লড়াই ঝগড়া করে, যা দেখে তার নিজের স্বামীর কথা মনে পড়ে। তারাও তো এভাবেই ঝগড়া করত। এই কথা শুনে তো সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। সানজ বলে তার স্বামীর গল্প সে শুনতে চায়। বিজিও তখন হাসি মুখে গল্প করতে থাকে, তবে হঠাৎ করেই সে একদম চুপ হয়ে যায় আর কথা বলে না। সবাই তখন বুঝতে পারে তার বিজি আর কখনো কথা বলবে না। হাসপাতাল থেকে তখন সবার চোখের পানিতে বিদায় নেয় বিজি। আকসাতের তখন মনে পড়ে হাসপাতালে যখন সে প্রথম এসেছিল বিজি তাদের একটি মজার প্রশ্ন করেছিল, তা হলো পৃথিবীর সবচেয়ে কার্যকরী ওষুধের নাম কি? সবাই তো বড় বড় ওষুধের নাম বলছিল, কিন্তু বিজি বলেছিল সবচেয়ে কার্যকরী ওষুধ হলো সময়। সময়ের সাথে সাথে সব ঘা সেরে যায়। তাদের আশা দেয়া ভরসা দেয়া সেই বিজি আজ তাদের সাথে নেই। এরপরই আমরা দেখতে পাই হাসপাতালে বিজির জন্য একটি মেমোরিয়াল হচ্ছে। ডাক্তার আনন্দি সেখানে বিজিকে নিয়ে ভালো ভালো সব কথা বলে আর বলে বিজির সম্মানার্থে আজ তার পছন্দের পাঞ্জাবি খাবারের ব্যবস্থা করা হয়েছে, সবাই যেন তা খেয়ে যায়। এই বলেই সে ছোট্ট মেমোরিয়াল শেষ করে দেয়। সবাই উঠে চলে গেলেও সানজ চুপচাপ মন খারাপ করে বসে থাকে। আকসাত তখন তার পাশে এসে বসলে সানজ বলে সে আসলেই নেপো কিড। তার বাবা মার কারণেই সে ডাক্তার হয়েছে। ছোটবেলা থেকে সে ডাক্তারের পরিবেশে বড় না হলে এমনটা সম্ভব হতো না। তার ডাক্তার হয়ে কি লাভ হলো? সে তো বিজির জন্য কিছুই করতে পারল না, সেই সব কিছু আর নিতে পারছে না। আকসাত বলে বিজির জীবন বাঁচানোটা তাদের হাতে ছিল না, সে যেন এসব নিয়ে একদমই না ভাবে। তবে অ্যাংজাইটির রোগী সানজের তো এসব থেকে বেরিয়ে আসতে অনেক সময় লাগবে। আকসাত তখন তাকে সাহস দেয় আর বলে সে যেন হার না মানে। আকসাত তখন উঠে চলে যায়। সানজ লক্ষ্য করে এক কোণে তখন চুপচাপ বসে আছে সন্দীপ। সে সন্দীপের কাছে যায় আর তাকে জিজ্ঞেস করে সে আজও বাড়ি ফেরেনি কেন? সন্দীপ তখন বলে তার বাড়ি ফিরে কোনো লাভ নেই, তার ঘুম আসবে না। এই হাসপাতাল বিজির কারণে তার
কাছে নিজের ঘরের মতো মনে হতো। এখন সেই আশাও নেই। সাঞ্জ তখন তাকে জিজ্ঞেস করে সে এত পরিশ্রম কেন করে। সন্দীপ তখন তাকে বলতে থাকে এই সব কিছু শুরু হয়েছিল যখন সে অন্য সবার মতোই চাইতো সব পরীক্ষায় ভালোভাবে উত্তীর্ণ হতে আর একজন সফল ডাক্তার হতে। ভালো কোনো হাসপাতালে সে জয়েনও করতে চাইতো। তবে এখন ধীরে ধীরে সব তার অভ্যাসে পরিণত হয়েছে। সাঞ্জ বলে এতটা প্র্যাকটিক্যাল যদি সে হতে পারত তাহলে কতই না ভালো হতো। সন্দীপ তখন বলতে থাকে ডাক্তাররা যতই ভালো ডাক্তার হোক নিজের কোনো রোগীকে হারানোর বেদনা সে কখনোই ভুলতে পারে না। তাকে সারা জীবন এই বেদনা বয়ে বেড়াতে হয়। সাঞ্জ এবার জিজ্ঞেস করে সে সবার এত ভুল বের করে অথচ তার সাথে সবসময় সে ভালো ব্যবহার করেছে কেন। সন্দীপ বলে এর কারণ হলো তার বাবা মা অনেক ক্ষমতাবান, তাদের অনেক কানেকশন আছে, শুধুমাত্র এটাই কারণ। তো সাঞ্জ রাতে বাড়ি ফিরে গেলে তার মা বলে সে বুঝতে পারছে ওই নার্সের কারণে তার মন খারাপ, তবে তার মায়ের কাছে তাকে দেবার মতো খুব ভালো খবর আছে। ডাক্তার আনন্দির স্কলারশিপ আর রেকমেন্ডেশন লেটার সেই পেতে যাচ্ছে। সাজের মুখের ভাব তখন পাল্টে যায়। তাকে দেখে মনে হয় না সে খুশি হয়েছে। তো পরদিন দেখা যায় সবাই চেষ্টা করে এই খবর নেয়ার যে কে স্কলারশিপ পেয়েছে, তবে তেমন একটা সুবিধা করতে পারে না। যদিও আকশাতের বন্ধুদের 100% ধারণা সেই পেতে যাচ্ছে স্কলারশিপ। এদিকে সাঞ্জ আনন্দির কাছে জানতে চায় তার স্কলারশিপ পাওয়ার পেছনে তার বাবা মায়ের কোনো হাত আছে কিনা। আনন্দি বলে তার বাবা মায়ের কোনো হাত নেই, বরং আনন্দির সাথে তাদের কথা কাটাকাটি হচ্ছে। তার বাবা মা চাচ্ছে সে কার্ডিওলজি হাসপাতালে জয়েন করবে। এই কথা শুনে সাঞ্জ বেশ খুশি হয়ে যায়। তার ধারণা ছিল তার বাবা মায়ের কারণে সেই স্কলারশিপ পেয়েছে, কিন্তু এখন আসল কথাটা জানতে পেরে সে খুশি হয় যে না, সে নিজের যোগ্যতাতেই এই স্কলারশিপ পেয়েছে। তো এরপরই সে আকশাতের কথা জিজ্ঞেস করে। আনন্দি বলে সবকিছুতে তারা একেবারে টক্কর দিয়ে চলছিল, শুধুমাত্র একটি ওয়ার্কশপ না করার কারণে আকশাতকে পিছিয়ে পড়তে হয়েছে। এদিকে সন্ধ্যায় ডাক্তাররা সবাই কিছুটা ক্লান্ত হয়ে মন খারাপ করে বসেছিল। তারা বিজির কথাই ভাবছিল। তখনই পুলিশ এক ছেলেকে নিয়ে আসে হাসপাতালে। সে অ্যাক্সিডেন্ট করেছিল, তার অবস্থা খুবই খারাপ। তাই সবাই মিলে সন্দীপকে ডাকতে যায়। তখন দেখা যায় সে নিজেই জ্ঞান হারিয়ে পড়ে আছে। আর এরপরই তারা জানতে পারে যে ছেলেটিকে পুলিশ নিয়ে এসেছে সে সন্দীপেরই ভাই। তো এরপরই দেখা যায় রুচি আর পুলকিত ডক্টর সন্দীপকে নিয়ে ব্যস্ত হয়ে যায়, আর এদিকে তার ভাইকে নিয়ে ব্যস্ত হয় সাঞ্জ আর আকশাত। তাদের কাছে আর কোনো উপায় না থাকায় জীবনের প্রথমবার তারা সিনিয়র ছাড়া অপারেশন শুরু করে। ওদিকে দেখা যায় রুচিরা আবিষ্কার করে যে সন্দীপের ব্যাগে মদ আর ঘুমের ওষুধ রয়েছে। তো তারা অনেকক্ষণ চেষ্টা করে সন্দীপকে স্থির অবস্থায় আনতে পারে। আর এদিকে আকশাতদেরও অপারেশন খুব সুন্দরভাবে শেষ হয়। তবুও পরদিন ডাক্তার আনন্দি তাদের সাথে রাগারাগি করে, কারণ সিনিয়রদের অনুপস্থিতিতে অপারেশন করার কোনো নিয়ম নেই। এরপরই সে সন্দীপের কথা জিজ্ঞেস করলে সন্দীপ সেখানে চলে আসে আর সে আকশাতদের প্রশংসা করে। এরপর সে কোথায় ছিল তা বলার আগেই তার ইন্টার্নরা মিথ্যা কথা বলার চেষ্টা করে, তবে সন্দীপ তাদের থামিয়ে দেয় আর সত্যটাই বলে। সে বলে আসলে সে ভুলবশত অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল, আর তার সাথে সে অ্যালকোহলও খেয়েছে, তাই তার এই অবস্থা হয়েছে। সে জানে কাজের জায়গায় অ্যালকোহল পান করা নিয়ম বহির্ভূত, তাই সে নিজেই তার রেজিগনেশন লেটার নিয়ে এসেছে। তখন আনন্দি বলে এর কোনো প্রয়োজন নেই, তবে সন্দীপের প্রয়োজন তার নিজের জন্যই আছে। সে অনেক ক্লান্ত হয়ে গেছে এভাবে কাজ করতে করতে, তাই তার বিশ্রামের প্রয়োজন। তখনই আনন্দি সন্দীপের রেজিগনেশন লেটার গ্রহণ করে আর জানায় কখনো সে ফিরে আসতে চাইলে তারা তাকে খুশি মনে গ্রহণ করবে। তো এরপরই দেখা যায় আকশাত আর পুলকিত যখন অ্যাডমিনের রুমে যায় তখন তারা সাঞ্জের নামের রিকমেন্ডেশন লেটার দেখতে পায়। আকশাত তো এটা দেখে একেবারেই ভেঙে পড়ে। সে তো ধরে নিয়েছিল সেই এটি পেতে যাচ্ছে, কিন্তু এখন সাঞ্জের নাম দেখে সে সোজাসুজি তার কাছে চলে যায় আর তাকে এক গাদা কথা শুনিয়ে দেয়। সাঞ্জ বুঝতেই পারে না তার কি হলো। এদিকে দেখা যায় সন্দীপ এই হাসপাতাল থেকে বিদায় নেওয়ার সময় ঋষিকে জড়িয়ে ধরে আর সরি বলে, কারণ সে সব সময় তার সাথে খারাপ ব্যবহার করেছে। আসলে ঋষির চেতনার সাথে থাকাটা সে মেনেই নিতে পারত না, তাই এতদিন এমন করেছে। তো এরপরই সেই দিনটা চলে আসে যেদিন স্কলারশিপ কে পাবে সেটা জানানো হবে। তখন ডাক্তার আনন্দি রেকমেন্ডেশন লেটারের নাম বলে, আর স্কলারশিপ কে পাবে সেটাও বলে। সেটা আর কেউ নয়, আকশাত। এটা শুনে তো সে খুবই অবাক হয়, আর ওই রেকমেন্ডেশন লেটার নেওয়ার সময়ও তার চোখ খুঁজতে থাকে সাঞ্জকে। সে এবার ছুটে চলে যায় সাঞ্জের কাছে, তবে সাঞ্জ তার উপর ভীষণ রেগে যায় আর বলে এই সবকিছু সে আর সহ্য করতে পারছে না। আকশাত সবসময় নিজেকে আর সাঞ্জকে ছোট ভেবে এসেছে। সাঞ্জ নিজে কখনো স্কলারশিপ চায়নি, সে নিজেকে প্রমাণ করতে চেয়েছে আকশাতের কাছে। আর আকশাতকে যারা সাহায্য করে কেউ তার উপর দয়া করে না, বরং তাকে ভালোবেসেই করে। এই বলে সাঞ্জ বিদায় নিয়ে চলে যায়।
এদিকে রাতের বেলা বন্ধুদের সাথে ড্রিঙ্ক করতে করতে আকশাদ বলতে থাকে সে সানজের সাথে খুব খারাপ করেছে, তবে সে আশা ছাড়বে না। সে সানজের মতো নিজেকে পরিবর্তন করে নিবে। সানজকে পাওয়ার চেষ্টা সে চালিয়ে যাবে। এরপরে দৃশ্য চলে যায় জেলখানায়, আর আমাদেরকে গল্প বলার পর আকশাদের কাছে চলে আসে পুলিশ অফিসার। সে মনে করে হয়তো তাকে ছেড়ে দেওয়ার জন্যই পুলিশ অফিসার এখানে এসেছে, কিন্তু পুলিশ জানায় আজ তাকে ছাড়া যাবে না, কাল থেকে দিওয়ালির ছুটি, অর্থাৎ তাকে আরো কিছুদিন জেলখানায় থাকতে হবে। এই কথা শুনে তো আকশাদ হতাশ হয়ে পড়ে। তবে সে যেমন সানজের ব্যাপারে আশা ছাড়ে না, এই ব্যাপারেও আশা ছাড়ে না। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো এরপর কি হতে চলেছে, আর আকশাদ এবং সানজের মিল আদৌ হবে কিনা, এই সব তো আমরা এর পরবর্তী সিজনেই জানতে পারবো, যেটা এখনো রিলিজ হয়নি। তবে এর পরবর্তী সিজন যখনই আসবে তা আমি আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আপনার আমার মতো মুভি লাভারদের জন্য আমরা নিয়ে এসেছি সুলভ মূল্যে নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন, যেটি পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ এইচবি শপে। পেজের লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।